চট্টোপাধ্যায়ের হত্যা রহস্য উপন্যাসের নায়ক লেখক নগেন্দ্রনাথ বাবু রাত্রি 12টা পর্যন্ত তাহার লৌকিক উপন্যাসের উপাদান সংগ্রহ করিবার জন্য একাকী নগর সমুদ্রের মধ্যে ঘুরিয়া বেড়ান। তিনি মনে করেন রাত্রিকালে যাহা সংগৃহীত হয় তাহার অধিকাংশই চিত্ত উত্তেজক। গভীর রাতে একাধিক ব্যক্তির সাক্ষাতে লোমহর্ষ এ শুধু গোয়েন্দা গল্পে নেই, রাজনীতিতেও মাঝে মধ্যে থাকে। এই যেমন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল রাতে এক হেভিওয়েট নেতার বৈঠক ঘিরেও তেমনই তীব্র জল্পনা। 3 ঘন্টার বৈঠক, মেনুতে সেই মুকুল সব্যসাচীর লুচি আলুর দম, সঙ্গে আবার ঘুগনি। এই পর্যন্ত শুনে ভাবছেন তো যে বিজেপির কোনো বড়সড় নেতার কথা বলছি? না না, তিনি তৃণমূলেরই মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু অবশ্য আজকে বলছেন যে গতকাল রাতে তিনি নাকি শোভনের বাড়ি যাননি। অবশ্য আমাদের রিপোর্টারের ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে এবং শোভন বৈশাখী যাকে রীতিমতো খাইয়েছেন বলে দাবি করছেন, তিনি পার্থ চট্টোপাধ্যায়, হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের মতো দেখতে, আর ঘড়িতে তখন ভারতীয় সময় অনুযায়ী রাত 1:30। এর পাশাপাশি দেখাবো গোটা দেশের আজকে সবথেকে বড় খবর, গণপিটুনি থেকে জয় শ্রীরাম স্লোগান, বিভিন্ন ইস্যুতে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন বিদ্বজ্জনেরা। তবে শুরুতেই আপনাদের দেখাবো শোভন বৈশাখীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ। নাকি ভুল বললাম? পার্থ চট্টোপাধ্যায়ের মতো হুবহু দেখতে, অথচ পার্থ চট্টোপাধ্যায় নন। দেখুন তো। ফের শিরোনামে শোভন বৈশাখী। লোকসভা ভোটের পর থেকে তৃণমূলে ভাঙনের প্রেক্ষাপটে গভীর রাতে শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছলেন এক রাজনৈতিক নেতা। 3 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করলেন দুজন। রাত 1:30টার একটু পরে সেই নেতা যখন বেরিয়ে যাচ্ছেন তখন সেখানে উপস্থিত বৈশাখীও। আপনার নিশ্চয় জানতে তর্স হইছে না যে কে সেই নেতা? তৃণমূল থেকে দূরে সরে যাওয়া শোভনের সঙ্গে গভীর রাত পর্যন্ত বৈঠক করলেন কে? তাহলে এবার সাসপেন্স শেষ করা যাক। না, মঙ্গলবার যিনি শোভনের ফ্ল্যাটে গেছিলেন তিনি বিজেপির কোনো নেতা নন, তিনি শোভনেরই একদা সতীর্থ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। না, আসতেই পারেন। আমি দেখলাম যে উনি এসছেন, খুব চমকাই কথা হলো। গোলপার্কে যে বহুতলে শোভন চট্টোপাধ্যায় বর্তমানে থাকেন, মঙ্গলবার রাত 10:25-এ সেখানে যান পার্থ চট্টোপাধ্যায়। প্রায় 3 ঘন্টা পর রাত 1:38-এ শোভনের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান তিনি। এই বৈঠকের পর রাজনৈতিক মহলে স্বভাবতই জোর চর্চা শুরু হয়েছে শোভন পার্থর বৈঠকে কি নিয়ে আলোচনা হলো। সূত্রের দাবি, বৈশাখীর উপস্থিতিতে এই বৈঠকের শুরুতেই পার্থ চট্টোপাধ্যায় শোভনকে বলেন, ফিরে আয়, চল, যেখান থেকে ছেড়েছিলি সেখানেই তোকে বসিয়ে দিই। শুনে শোভন খানিকটা নির্লিপ্তভাবেই বলেন, আমি যেমন আছি ভালোই আছি, তোমাদের দেখে করুণা হয়, কারো কোনো স্বাধীনতা নেই, সম্মান নেই। আজকে আমি 8 মাস ধরে প্র্যাকটিক্যালি কোনো ধরনের কোনো বিষয়, সরকার বলুন বা দল বলুন, আমি কোনো আমার অনুভূতি বা কোনো ধরনের উপস্থিতি নেই। কারণ আমি পরিষ্কার বলি যে মান এবং সম্মান এবং বিশ্বাসযোগ্যতা সেটাকে সম্পূর্ণভাবে রক্ষা করার দায়িত্ব আমার। এ বিষয়ে তো কারোর হস্তক্ষেপ হতে পারে না। ন্যাচারালি সেটা নিয়ে যা করণীয়, যা আমার বিচার বুদ্ধিতে বলেছে, আমি সেই সিদ্ধান্ত নিয়েছি এবং সেই পথেই চলেছি। সূত্রের দাবি, বৈশাখীর সঙ্গে অবিচার হয়েছে বলে অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ক্ষোভ উগরে দেন শোভন চট্টোপাধ্যায়। তখন পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৈশাখীকেও জায়গা করে দেব, তুই ফিরে আয়। দেখুন, এত মাস আসেননি বলে কখনো আসবেন না সেটাও একটা পলিটিক্স পলিটিক্স হচ্ছে সম্ভাবনার খেলা। কাজে সবসময় সব সম্ভাবনা ওপেন থাকে। তো ন্যাচারালি এই পসিবিলিটিটা ছিল, উনি এসেছেন। আগামী কয়েকদিনের মধ্যে কি হতে চলেছে দেখুন না, ইন্টারেস্টিং হবে। দেখুন, আমার কথা হচ্ছে, যখন আমি বলছি ইন্টারেস্টিং, তার মানে যেটা ইউজুয়াল এক্সপেকটেশন সেটা নিশ্চয়ই হবে না, আনইউজুয়াল কিছু হবে। আনইউজুয়াল এটা হতে পারে যে শোভনবাবু ফিরে গেলেন তার নিজের জায়গায়, সেটাও হতে পারে। আনইউজুয়াল এটা হতে পারে উনি অন্যরকম কোনো পথ চলা শুরু করছেন। আনইউজুয়াল এটা হতে পারে উনি ওনার মতো পথ চলছেন যেমন উনি এখন চলে। কাজেই ওয়েট ফর দ্য ফিউচার। নিশ্চয়ই যা হচ্ছে নেত্রী ইচ্ছেতেই হচ্ছে বলে আমার মনে হয়। নেত্রী ইচ্ছের বিরুদ্ধে গিয়ে উনি কোনো কাজ করবেন বলে আমার ওনাকে এরকম পার্টি ওয়ার্কার মনে হয় না। তবে কালকের বিষয়টা নেত্রীর ইচ্ছেতে হয়েছে না ওনার পার্সোনাল উদ্যোগে হয়েছে সেটা তো পার্থদা বলতে পারবেন, সেটা নিয়ে আমি না আমরা সেরকম প্রশ্নও করিনি ওনাকে। সূত্রের খবর, শোভন পার্থর এই বৈঠকে মেনুতে ছিল লুচি, আলুর দম, ঘুগনি। সূত্রের দাবি, শেষে পার্থ চট্টোপাধ্যায় ফের শোভনকে দলে ফেরার কথা বললে তিনি বলেন, আমি গেলে অনেক আগেই যেতে পারতাম। শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে বেশ কিছুদিন ধরেই। সূত্রের দাবি, মঙ্গলবার বৈঠক শেষে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় ও শোভনকে বলেন,
আমি এসেছি কারণ দুষ্টু লোকেরা তোর সঙ্গে যোগাযোগ করছে, দুজনকেই দলে আসতে হবে। আমি বলে গেলাম। কিন্তু এত কিছুর পরেও পার্থ চট্টোপাধ্যায়কে গভীর রাতে শোভনের ফ্ল্যাটে যাওয়ার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি অত রাতে যাই না, আমি যা করি সকালেই করি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, গল্প করলে কি অসুবিধা কি হলো? তা আমি লুকিয়েই রাখবো কেন? আমাকে সঙ্গে যেটা হয়নি সেটা আমি বলতে যাবো কেন? অথচ মঙ্গলবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটের নিচে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি ক্যামেরাবন্দী হয়। এমনকি তিনি বেরিয়ে যাওয়ার সময় তাকে গাড়িতে বসে থাকতে দেখে আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। তখন আমাদের প্রতিনিধির ঘড়িতে বাজে রাত 1:38। সূত্রের দাবি, মঙ্গলবার রাতের বৈঠকে রত্না চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও ওঠে। রত্না ও তার বাবা দুলাল দাসকে তৃণমূল যেভাবে গুরুত্ব দিচ্ছে তা নিয়ে পার্থর কাছে ক্ষোভ উগরে দেন শোভন। কিন্তু শোভন ও পার্থর এই বৈঠক নিয়ে রত্না চট্টোপাধ্যায় কি বলছেন? তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতাই দিদির মতন প্রত্যেকেই চাইছে শোভনবাবু রাজনীতিতে ফিরে আসুন। নিজের এই যে ভগবান ওনাকে একটা রাজনীতিবিদ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, নিজের সেই গুণটা নষ্ট না করে আবার নিজের কাজে লাগা। পর্যবেক্ষকদের একাংশের মতে লোকসভা ভোটের ফল ও দলে ভাঙনের জেরে তৃণমূল এখন চাপে। এই প্রেক্ষিতে পুরনো ও বিশ্বস্ত সৈনিক শোভনকে দলের কাছাকাছি টানতে তৎপর তারা। কিন্তু সেই চেষ্টায় কতটা লাভ হলো? শোভনের সঙ্গে বৈঠক করে বরফ কতটা গলাতে পারলেন পার্থ চট্টোপাধ্যায়? সেটা বোঝা যাবে আগামী দিনে। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সুমনবাবুকে দিয়েই শুরু করব। অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের মতো লেগেছে নাকি আমি জানি না, মিশন ইম্পসিবল বা এই হালের সৃজিত মুখার্জির ভিঞ্চিদা আপনারা দেখেছেন কিনা, এইখান থেকে মুখোশটা খোলা যায় এরম ভাবে। পার্থ চট্টোপাধ্যায় হঠাৎ দেখা গেলেন অন্য কেউ হয়ে গেলেন, আমি জানি না সেই সম্ভাবনার কথা অন্তত ইদানিংকালে রাজ্য রাজনীতিতে আমার চোখে পড়েনি। আমার প্রথম প্রশ্নটা খুব সিরিয়াস। এর আগে ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায় টেলিফোনে কথা বলেছেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে, এই খবর প্রচারিত হয়েছে এবং এটা নিয়ে কেউ কখনো কোনো রিজয়েন্ডার দেননি। 3 ঘন্টার বৈঠক। কেন ধরুন পশ্চিমবঙ্গে বর্ষা আসছে না, কিংবা ভারত বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেও কেন হারলো, বা রজার ফেডারার আবার উইম্বলডনের ফাইনাল অবধি পৌঁছতে পারবেন কিনা, এই নিয়ে আলোচনা হয়নি। দুজনেই অত্যন্ত বর্ষিয়ান অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, নিঃসন্দেহে রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। আপনার কি মনে হয় যে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সসম্মানে দলে ফেরানোর একটা সিরিয়াস উদ্যোগ নেওয়া হচ্ছে? না, আমি তো বুঝতে পারছি না এটা নিয়ে এত কেন আলোচনার জায়গা তৈরি হলো। এটাই আলোচনারই প্রয়োজন নেই। কেন বলছি যে শোভন চট্টোপাধ্যায় তো এখনো তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরও বটে। তিনি তো দল থেকে কোনো সময় সরে আসেননি এবং গত 7-8 মাস ধরে দলের বিরুদ্ধে খুব বিরুদ্ধে কিছু বলেছেন, সেরকমও নিদর্শন ছিল না। এখন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিন যারা তার সঙ্গে রাজনীতি করছেন তারা যদি তার সঙ্গে যোগাযোগ করেন, সেটা খুব বড় খবর বলে নয়। বড় খবর নেই, কিন্তু আপনি ওই যে ডিনায়ালটার কি ব্যাখ্যা দেবেন? সেটা লুকোছাপা করতে হচ্ছে কেন? 10:30 সময় কারুর বাড়ি যাওয়া এটাও বেআইনি না। 1:38 সেখান থেকে ব্যাক করে আসা সেটাও বেআইনি না। অস্বীকার করার কি প্রয়োজন? বন্ধুর বাড়িতে গেছেন, তাকে আলোচনা করছেন এবং এটা তো বারবার ধরে দেখেছেন। বলছেন যে আমি রাতে কিছু করি না, সব দিনের বেলায়। ঠিক আছে, আমি যদি ধরে নিই যে পার্থ চট্টোপাধ্যায় কালকে গিয়েছিলেন, তাহলে তার মধ্যে তো কোনো অসুবিধা নেই। আমরা তো আলোচনা করছি তিনি গেছেন, এটা ধরে নিয়ে আপনার ক্যামেরায় আপনি দেখাচ্ছেন, আপনি ধরে নিয়েছেন 100%। তাহলে আমার কথা হচ্ছে দীর্ঘদিন ধরে তো নেত্রী এই কথাটা বলছেন যে দলের যারা পুরনো, যারা মানে শোভন চট্টোপাধ্যায়ের মতো পুরনো, যারা দলের তৈরি হওয়ার পেছনে যাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন রয়েছে, তাদেরকে আবার ফিরিয়ে আনা দলে। কোনো কারণে মনোমালিন্য হতে পারে, একটা বড় সংসার চালাতে গেলে নানা ক্ষেত্রে মনোমালিন্য তৈরি হয়, একে অপরের সঙ্গে ব্যবধান তৈরি হয়। সেই ব্যবধানটাকে গুছিয়ে সংসারটাকে অটুট রাখা এবং যে পরিস্থিতি এই মুহূর্তে সারা ভারতবর্ষ জুড়ে চলছে, যে যেভাবে ধরুন বিধায়কদের কেনা বেচা হচ্ছে, কর্ণাটকে যেভাবে সরকার পড়লো, আমি জানি না যে এটা ভারতবর্ষের গণতন্ত্রের লক্ষণ কিনা, কারণ এর পরের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আলোচনা পরবর্তী পর্যায়ে আমি ভারতবর্ষের পথে আসবো। কিন্তু শোনো, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উনি বলছেন যে ফিরে আয়, চল তোকে যেখানে ছেড়ে ছিলিস সেখানেই তোকে বসিয়ে দিই। আমি বলছি এর মানে কি এইটা ধরতে পারি যে পার্থ চট্টোপাধ্যায় অথবা পার্থ চট্টোপাধ্যায় সেজে যিনি গেছিলেন তিনি মন্ত্রীর পদ বা মেয়রের পদ আবার ফিরে পেতে পারেন? এটা তো দেখুন, এটার তো জবাব একমাত্র দলনেত্রী দিতে পারেন। মানে ধরুন এই ধরনের বৈঠক, এই ধরনের বিষয় যদি হয়ে থাকে, তাহলে তো সেটাও দলনেত্রীর নির্দেশে হয়েছে এবং দলনেত্রী কাকে কিভাবে কোথায় প্রত্যাবর্তন করিয়ে কোন জায়গায় কি করাবেন সেটাও দলনেত্রী তার ভাবনা। আমি আপনার সঙ্গে এইখানে একমত। আমি বিশ্বনাথ বাবুর কাছে আসবো। বিশ্বনাথ বাবু বলছে
পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে শোভনবাবুর বাড়িতে তিনি জানিনি, ফুটেজে দেখা যাচ্ছে তিনি কি পার্থ চট্টোপাধ্যায় লুকালাই, মানে আমি বলছি পার্থবাবুর লুকালাই তো এক্স্যাক্টলি পাওয়াও খুব মুশকিল। শোভন বৈশাখী বলছেন লুচি আলুর দম খাইয়েছেন, কাকে খাওয়ালেন, কে খেলো? আমি বলছি সাংবাদিক সহকর্মী রুমা পাল, আজকে সকালে দেখলাম প্রকাশ কথা বলছেন, রুমা পাল ডাকছেন পার্থবাবুকে পার্থদা বলে। আমি বলছি যে মানে আমি বলছি অস্বীকার বিদ্যা খুব ভালো বিদ্যা, যদি না পারো ধরা। রুমাপাল ধরে ফেলেছে, ফলে অস্বীকার বিদ্যা কার্যকারী হয় না। কি আছে কিন্তু আমার কাছে খুব বিস্ময় না, দুটো কারণে উনি বলেছেন। সেটা হলো যে শোভনবাবুকে তো কেবলমাত্র ববি হাকিম বা পার্থ চট্টোপাধ্যায় গিয়ে মানে অনুরোধ করছেন তা নয়, ঠিক মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকেও লোক পাঠানো হয়েছিল, ঘন্টার পর ঘন্টা বৈঠক করে এসছেন, সেটাও নিষ্ফলা হয়েছে। ফলে এখানে একটা আমার সংযোজন আছে যে খুব যে তিক্ততার সঙ্গে উনি দল ছেড়েছেন, ভীষণ একটা প্রকাশ্য ঝগড়া হয়েছে, তাও কিন্তু না, এখনো দলের সদস্য রয়েছে। কিন্তু এবং যারা চলে গেছেন দূরত্ব বেড়েছে। আমি বলছি যে যারা চলে গেছেন যে অ্যাটিটিউড, হ্যাঁ মানে এখন সেই ভঙ্গিমা, সেই ভাষা, সেই রাজনৈতিক অবস্থান তৃণমূলের নেই। ফলে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হচ্ছে, অথচ সেই কম্প্রোমাইজটা প্রকাশ্যে বলতে পারছি না। সেই কারণেই ডিনায়াল পলিটিক্স, যে আমি যাইনি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে দেখুন, এখানে বৈঠক কে করলো আপনারা তাকে গুরুত্ব দিচ্ছেন। আমার কাছে বৈঠক পার্থ চট্টোপাধ্যায় করেছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না, এখানে বৈঠক কার সাথে করলো সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ শোভন চট্টোপাধ্যায় এমন একটা মানুষ যিনি তৃণমূলের কাছেও যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে বিজেপির কাছেও সমান গুরুত্বপূর্ণ। কেন তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ? একটা আর কয়েক মাসের মধ্যে কলকাতা কর্পোরেশনের ইলেকশন, লোকসভা নির্বাচনের নিরিখে 50টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে গেছে। বিশেষ করে আমি বলবো যে বেহালা সমেত যে 44টা অ্যাডেড এরিয়াতে যে ওয়ার্ডগুলো আছে, যেটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে, সেখানে তার অনেক অনুগামী আছেন। ফলে তৃণমূল কংগ্রেসের কাছে চিন্তার কারণ যে তিনি যদি তৃণমূলের রাজনীতির বাইরে থাকেন, সেই অনুগামীদের মধ্যে কেউ যদি অন্যরকম অবস্থান নেন, সেটা তৃণমূলের আজকের রাজনীতির প্রেক্ষিতে কিন্তু সেটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে পুরসভা নির্বাচন। এর থেকেও বিপজ্জনক সম্ভাবনাটা বলি, সেটা হচ্ছে স্বয়ং শোভন চট্টোপাধ্যায় যদি অন্যদিকে যান। সেটা তো আছেই। আমি বলছি দীর্ঘদিন দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতি ছিলেন। আমি ওইটাই বলতে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনাটা হাতের তালুর মতন তৃণমূলের যে কটা মানুষ চেনেন, শোভনবাবু চেনেন, এটা নিয়ে কেউ মনে হয় বিরোধিতা করবে না। ফলে দক্ষিণ 24 পরগনা এমন একটা জেলা যেখানে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই কিন্তু পরিবর্তনের প্রেক্ষিত তৈরি করেছিলেন। 2008-এর জেলা পরিষদ দখল করেছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন। সেই দক্ষিণ 24 পরগনার নেতৃত্বের প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সেই পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, এই তো তৃণমূলের উত্থানের এবং আরেকটা বিষয় বলছি, অন্যদিকে বিজেপির জায়গা থেকে দেখুন, যে দক্ষিণ 24 পরগনা এবার নির্বাচন হলো, তাতে 31টা বিধানসভা কেন্দ্রের মধ্যে 31টাতেই বিজেপি পিছিয়ে, মানে প্রথম হতে পারে, 1টিতে প্রথম হতে পারেনি। অর্থাৎ পরিষ্কার বলতে গেলে 31টাতেই তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা 50% উপর ভোটও তৃণমূলের আছে। ফলে দক্ষিণ 24 পরগনা যদি কিছু করে দেখাতে হয়, তাহলে শোভনবাবুর মতো নেতৃত্বকে যদি তারা সঙ্গে পান, সঙ্গে যদি তার অনুগামীদের পান, তাহলে কিন্তু বিজেপি এক ধাপ এগিয়ে থাকবে। দ্বিতীয় যে বিষয়টা, যে কলকাতা কর্পোরেশন ইলেকশনের যদি প্রেক্ষিত দেখেন, তাহলে শোভনবাবুর যে অভিজ্ঞতা, কর্পোরেশন রিলেটেড অভিজ্ঞতা, শোভনবাবুর মতন ব্যক্তিত্ব একজন পেলে তাকে যদি প্রজেক্ট করেন, শোভনবাবু কোন ব্যক্তি, যেটা অনেকটা কিন্তু মুকুল রায়ের সাথে মানে আপনি দেখতে পারবেন সাদৃশ্য আছে। মুকুল রায় যেমন তৃণমূলের ঘরানার পুরোপুরি মানে বলা যায় যে মানে একটা সাদৃশ্য, একইভাবে শোভনবাবু কিন্তু তৃণমূল ঘরানার একদম প্রথম থেকেই। এবং মুকুল রায় যেমন তৃণমূলের আটঘাট সব জানেন, ঠিক তেমনিভাবে এই শোভনবাবুও কিন্তু তৃণমূলের আটঘাট সব জানেন। ফলে তৃণমূলকে পাওয়া মানে হলো মুকুল রায়ের মাধ্যমে যেমন বিজেপি ধাক্কা দিতে পেরেছে লোকসভা নির্বাচনে, ঠিক তেমনি ভাবে পুরসভা নির্বাচনে মানে বিজেপির কাছে যাব, প্রণয়দার কাছে যাব, এবং অবশ্যই সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার মুকুলের দুষ্টু লোক, না মানে মুকুল রায়ের কথা বলছি না, মুকুল, বাচ্চা মুকুল, ছোট্ট মুকুল, তার দুষ্টু লোক। কারণ পার্থবাবু নাকি বলেছেন আমি এসছি কারণ দুষ্টু লোকেরা তোর সঙ্গে যোগাযোগ করছে। সেই দুষ্টু লোকেরা কি প্রণয় রায়ের দলের লোকেরা? আমি সে কথায় আসবো, কিন্তু তার আগে শোভন চট্টোপাধ্যায় এবং দল একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে শুরুর দিকের রাজনৈতিক আন্দোলনের সঙ্গী যারা, নিঃসন্দেহে শোভন চট্টোপাধ্যায় তার মধ্যে অন্যতম, এখন দূরত্বের জায়গা, এই নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। গোটা কেরিয়ার গ্রাফটা খুব অল্প কয়েক মিনিটের মধ্যে আপনাদের সামনে।
অতীতের এই ছবি কি ভবিষ্যতে আবার দেখা যাবে? মঙ্গলবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘণ্টা তিনেকের বৈঠকের পর এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে বৈঠক থেকে এটা কার্যত স্পষ্ট যে শোভনের সঙ্গে দলের যে দূরত্ব তৈরি হয়েছে তা এখন মুছতে চাইছে শীর্ষ নেতৃত্ব। স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদের সময় থেকেই দলের সঙ্গে শোভনের দূরত্ব বাড়তে শুরু করে। সূত্রে খবর, শোভনের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে ক্ষুব্ধ ছিলেন মমতাও। শোভনকে দক্ষিণ 24 পরগনার জেলা সভাপতির পদ থেকে সরানো হয়, তার হাত থেকে কেড়ে নেওয়া হয় পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। 2018 সালের 18 নভেম্বর দমকল ও আবাসন মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন শোভন। 2018 সালের 22 নভেম্বর কলকাতা পুরসভার মেয়র পদ থেকেও পদত্যাগ করেন তিনি। লোকসভা ভোটের সময় তৃণমূলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে, তবে লোকসভা ভোটে তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে আসার পরই শোভনের সঙ্গে যোগাযোগ করেন কলকাতা পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। 26 মে শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেন তিনি। সূত্রের দাবি, ফিরহাদ বলেন, দেখছিস তো দলের দুর্দিন, এখনো কি মুখ ফিরিয়ে থাকবি? কিন্তু শোভন কার্যত উত্তর এড়িয়ে বলেন, আমি পরে কথা বলছি। শোভন আমার বন্ধু, আমি শোভনকে ফোন করেছিলাম। বাংলায় যে বাংলার কৃষ্টি সংস্কৃতি সেটা সরিয়ে দেওয়ার একটা প্রবণতা এসছে, যারা বাংলার মানুষ তাদের ওপর যে অত্যাচার হচ্ছে সেইটাকে রুখবার জন্যে আমাদের একটা বাংলা বাঁচাও আন্দোলন করতে হবে। সেই লড়াইয়ে আবার আমরা সবাইকে সামিল হবার আহ্বান জানিয়েছি। 28 জুন বেহালার 16 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেও গড় হাজির ছিলেন শোভন। রবিবার 21 জুলাইয়ের সমাবেশেও অনুপস্থিত ছিলেন শোভন। তার 3 দিনের মাথায় শোভনের বাড়িতে গিয়ে তার সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাতে চিড়ে ভিজল কিনা সেটাই এখন দেখার। এবিপি আনন্দ। এবার আমি দুষ্টু লোকেদের কাছে আসব, প্রণয় রায়দের কাছে। না প্রণয়বাবু, আমি বলছি পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আমি এসেছি তার কারণ দুষ্টু লোকেরা তোর সঙ্গে যোগাযোগ করছে। দুষ্টু কেন বলবেন না? বিধাননগরের মেয়রকে ভাঙিয়ে বোর্ড দখলের চেষ্টা করা আপনারা করেছেন, এরম একটা অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য কিচ্ছু হয়নি, সব্যসাচীবাবু এবং আরেকজন মেয়র পরিষদ রিজাইন করেছেন। শোনা যাচ্ছে আপনি 100% আপনাকে আমি ফ্রিডম দিচ্ছি, আপনি বলুন এই পুরোটা গুজব, এরম কোনো বাস্তবতা নেই, এরম কোনো সম্ভাবনাই নেই যে লোকসভা নির্বাচনের নিরিখে কলকাতা পুরসভার 50টি ওয়ার্ডে যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পিছিয়ে আছেন, আবার বলছি লোকসভা ভোটের নিরিখে, তাদের বড় অংশকে আপনারা রাজ্য বিজেপি টার্গেট করছে এবং তারা বিজেপিতে যোগ দিলে বলা হচ্ছে যে অবশ্যই আপনারা টিকিট পাবেন, আপনারা আপনাদের পুরনো ওয়ার্ড থেকেই লড়বেন, কিন্তু বিজেপির টিকিটে। শোভন চট্টোপাধ্যায়কে এই 50 জনের নেতৃত্ব দেওয়ার কথা আপনারা ভাবছেন এবং তৃণমূল যদি ববি হাকিমকে, ফিরহাদ হাকিমকে প্রজেক্ট করেন, বিজেপির প্রার্থী হতে পারেন শোভন চট্টোপাধ্যায়। এটা অফার, এটা ব্লু প্রিন্ট, আপনি উড়িয়ে দিতে পারেন এটা জল্পনা, কিন্তু শোনা যাচ্ছে এটাই বিজেপির পরিকল্পনা। দেখুন, এরকম কোনো পরিকল্পনা বা জল্পনা বা গুজব কোনোটাই আমার কানে আসেনি। আচ্ছা, দিলীপ দা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, সাংবাদিকদের ডাইরেক্ট বলেছিলেন যে আমাদের দলে সবাই স্বাগত, কিন্তু কোনো রকম প্রি কন্ডিশন ছাড়া, মানে কে কোথায় আসবেন, কে কোথায় টিকিট পাবেন, এইরকম কোনো প্রি কন্ডিশন ছাড়া সবাই স্বাগত। অতএব যেটা আমাদের রাজ্য সভাপতি, আমরা অর্জুন সিংকে দেখেই বুঝতে পারলাম যে গোটা পরিবারই টিকিট পেয়ে গেল। না, সেটা তো আলাদা কথা, সেটা আলাদা কথা। কিন্তু এটা যখন রাজ্য সভাপতি যখন সাংবাদিকদের সামনে সোজা বলেছে, অতএব আমাদের বক্তব্যটা খুব পরিষ্কার। বেশ। সাথে সাথে দিলীপ দাই 1.5 বছর আগে আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে তোমার শিল তোমার নোড়া, ভাঙবো তোমার দাঁতের গোড়া। তো দুটো কথাই দিলীপ দা বলেছেন। এবার দেখুন আগামী দিনে কি যে কোন কথাটা এই ক্ষেত্রে লাগে, না ওই তো তার জন্য ওয়েট করতে হবে, তার জন্য ওয়েট করতে হবে। সেটাই বলেছিলেন। না, এখানে কিন্তু একটা তফাৎ রয়েছে। তফাৎ এই যে এই ক্ষেত্রে, এই পরিকল্পনার ক্ষেত্রে এখানে ক্ষমতাশীল গোষ্ঠী বা দিলীপ বাবুদের শোনা যাচ্ছে কোনো আপত্তি নেই, এই দলবদলের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। সুমন বাবু অনেকক্ষণ ধরে আমার একটাই বক্তব্য যে আজকেরই খবর যে মানে বহুদিন ধরে নাকি রাজ্য দপ্তরে মুকুল রায় আসছেন না, এবং মুকুল রায়কে বলা হতে মুকুল রায় বলছেন যে আমি রাজ্য দপ্তরে জামা করেন, আমার নেতা হচ্ছেন অমিত শাহ, নরেন্দ্র মোদী, এবং অন্যদিকে দিলীপ ঘোষ নিজে বলছেন যে সব কাজে কেন মুকুল বাবুকে লাগবে। মানে আমি বলছি উনিও বলছেন যে দিল্লিতে উনি জয়েন করেছেন, তাহলে কি মানে রাজ্য বিজেপিতে দুটো অংশ ভাগ হয়ে গেল, যে যারা দিল্লিতে জয়েন করেছেন তারা একটা অংশ, আর যারা রাজ্য দপ্তরে তারা একটা অংশ, দুটো অংশ একদম বলছেন আড়াআড়ি বিভাজন। মানে সর্বভারতীয় তৃণমূল দল, তো সর্বভারতীয়র
কি সেট আপ হয়, দিল্লি কাকে বলে, রাজ্য কাকে বলে, তো সবই আরে একই। আমি কেন বলবো না? বলছে তো একটু কথা, বলতে দিন। মুকুল রায় বলছে স্টেটমেন্ট। এই তো একটু বলতে দিন। দেখুন, মুকুল রায় হচ্ছে জাতীয় কর্মসমিতির সদস্য, এবং খুব স্বাভাবিকভাবে সেটা তিনি বলেছেন, কিন্তু তৃণমূলের থেকে বোঝার কথা না জাতীয় কর্মসমিতি কাকে বলে, রাজ্য কমিটি আরে কাকে উনি- বলে, আপনি মনে রাজ্য নিজেই সভাপতি বলছেন কাকে বলে, যে জাতীয় 18টা সভাপতি, সিট দিয়ে এগুলো আপনারা বুঝতে পারবেন। বেশ বেশ শোভন আর বৈশাখী প্রসঙ্গে আমি বিশ্বনাথ বাবুর কাছে যাই। বিশ্বনাথ বাবু, বৈশাখী দেবী একটা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আগামী কিছুদিনের মধ্যে ভীষণ ইন্টারেস্টিং নাকি কিছু একটা হতে চলেছে। না দেখুন, মানে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বা শোভনবাবুদের যে অবস্থানটা, সেটা হলো যে ডিল যেখানে ভালো হবে সেখানে যাবে। মানে ইনারা কিন্তু বিজেপির সাথেও যোগাযোগ রাখছেন, ইনারা তৃণমূলের সাথেও যোগাযোগ রাখছেন, তৃণমূলের অনেক বেশি প্রয়োজন উনাদের, কারণ শোভনবাবু এই সেই ব্যক্তি যিনি মান অভিমান করেছিলেন এবং প্রশ্ন রেখেছিলেন যে দলের যারা বয়স্ক, যারা অভিজ্ঞ আপনি কি সম্পন্ন, ঠাড়ে ঠোড়ে এটা বলতে চাইছেন যে দর বাড়াচ্ছেন? আমি দর বাড়াচ্ছেন, আমি বলছি যে আমি এক সেকেন্ড, যারা অভিজ্ঞতা সম্পন্ন, যারা বরিষ্ঠ দলের, তাদের সম্মানের প্রশ্নটা কিন্তু প্রথম শোভনবাবুই বলেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুরনোদেরকে গুরুত্ব দিতে হবে, এই পুরনোদের গুরুত্ব দেওয়ার কথা শোভনবাবু প্রথম তুলেছিলেন। কখন করেছিলেন? দক্ষিণ 24 পরগনায় দিনের পর দিন যখন উনি দায়িত্বে ছিলেন, হঠাৎ করে অভিষেকের এন্ট্রি এবং তারপরে নেতৃত্বের প্রশ্ন নিয়ে কিন্তু একটা সংঘাত, এবং সেখান থেকে দিনের পর দিন অপমানিত হওয়া, সেখান থেকে ধীরে ধীরে কিন্তু আইসোলেট হলেন। যে জায়গাটা ইম্পর্টেন্ট আমার কাছে, যে শোভনবাবুদেরও কিন্তু একটা বুঝতে হবে, কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যে একটি খবর বেরিয়েছিল যে উনি দিল্লিতে গেছেন এবং দিল্লিতে বিজেপির নেতৃত্বের সাথে কথা বলেছেন। বার্গেনিং কোথায় গেছে, ডিল কোথায় হয়েছে, সেটা অবশ্য আমরা খবরের কাগজে দেখিনি, কিন্তু খবরের কাগজে এটা দেখেছি উনি দিল্লিতে গেছিলেন। যেটা স্পষ্ট করে আপনাকে বলতে চাই যে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সিচুয়েশনে যে কম্পিটিটিভ পলিটিক্স যখন হয়, তখন ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ হয়, মানে তার যদি অভিজ্ঞতা বেশি হয়, তার যদি সাংগঠনিক শক্তি বেশি হয়, তিনি বার্গেনিং জায়গা করতে পারেন। ইনফ্যাক্ট লক্ষ্য করবেন একবারও কিন্তু বলছেন না যে আমার কোনো দরজা বা জানলা আমি বন্ধ করেছি। স্পষ্ট করে উনি তো স্পষ্ট করে বলতেই পারেন যে ভাই যাই হোক বিজেপিতে যাব না, বিজেপির বিরুদ্ধে লড়াই করব। একবার বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, একবার শোভন চট্টোপাধ্যায় বলেছেন যে বিজেপির বিরুদ্ধে আমি লড়াই করব। অর্থাৎ ডিল যে ভালো হবে, পঙ্কজ রায়, আমার বক্তব্য খুব পরিষ্কার হচ্ছে, সেই লুচি আলুর দম, হ্যাঁ, সঙ্গে আবার ঘুগনি, যে লুচি আলুর দম খাইয়ে সব্যসাচী দত্তকে আপনারা খসিয়ে দিয়েছেন, কিন্তু সঙ্গে কাউন্সিলর পাননি। তো এবার ঘুগনি যোগ করলে কি আরেকটু ব্যাপারটা মানে জমবে? মানে বলতে হয় যে রাতের বেলা গান এলে ওর মনে, হ্যাঁ, তো এই তো সেরকমই দেখছি। একটা জিনিস দেখুন, শাসক দলের দুটো পৌরসভার প্রধান তারা কিন্তু তাদের দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজকে যে প্রশ্নটা, যদি আমরা যেটা বলেছিলাম রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, সবচেয়ে আহত হয়েছে গণতন্ত্র, সেটা দলের তারা সর্বোচ্চ পদে থেকে তারাই কিন্তু বলছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দ্বিতীয়ত, এখন তৃণমূল অবজারভেশন আছে, ডক্টরস, তিনি কে? প্রশান্ত ভূষণ, তিনি না বললে, কিশোর, প্রশান্ত কিশোর, তিনি না বললে তৃণমূলের ভূষণ হতে পারেন, কিন্তু ওনার পদবী কিশোর, কিশোর, তিনি যদি না বলেন তাহলে কারো অবজারভেশনে যেতে পারেন না। এবং মনে রাখতে হবে 21 তারিখে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করা হয়নি, যা তিনি সচরাচর করে থাকেন, এটাও কিন্তু একটা প্রেসক্রিপশন। সুতরাং আজকে যে যাওয়াটা অস্বীকার হতেই পারে, কিন্তু অন ক্যামেরা এটা বোঝা যাচ্ছে তিনি গিয়েছিলেন। এবং সবচেয়ে যে বড় বিষয়টা, উল্টো দিকে এটাও বলার যে শোভনবাবু তো দলেরই সদস্য, এখনো কোথাও দলটাকে বহিষ্কার করেননি, তিনি পদত্যাগ করেননি, দলের সদস্যের বাড়ি, এবং দীর্ঘদিনের ছাড়া যখন ছাড়লেন ততদিন অবধি মেয়র ছিলেন, এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন। যদি খবর সত্যি হয় যে মহাসচিব দেখা করতেই পারেন, হ্যাঁ, এটা হচ্ছে নরমালসের বাইরে। লোকের একটা মানে বাঙালির একটা কালচার আছে, এই 11টা এই পর্যন্ত একটা কালচারের মধ্যে পড়ে। বিয়ন্ড দ্যাট মানে কিছু চুপি চুপি ব্যাপার আছে, অর্থাৎ যেন কেউ জানতে না পারে অথচ ব্যাপারটা হবে, এরকম একটা ব্যাপার আছে। এবং সবচেয়ে বড় সহচরী যিনি, তাকেও
তিনিও কিন্তু বার্গেনিং পয়েন্টটা তৈরি করছেন। এটার অদ্ভুত বিষয়, মানে এখানে আমি কাউন্টার আর্গুমেন্ট দিই যে যখন শোভনবাবু পদত্যাগ করছেন তখনও মেয়র, কলকাতার মেয়র এবং হাউজিং ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ দুটো দফতরের মন্ত্রী তার সঙ্গে দলেই আছেন, দলের মহাসচিব দেখা করতেই পারেন। তার এই মুহূর্তে তিনি কি দায়িত্বে? আপনি বলছেন সময়টা বাঙালির সংস্কৃতির সঙ্গে যায় না, এ বড় বিচিত্র আর্গুমেন্ট। এবং যায় না মানে সেখানে সামথিং মানে এবং সবচেয়ে বড় কথা ডিনাই। তবে আপনি ঘুগনি যখন যুক্ত করেছেন মনে হচ্ছে সামনে মানে 50টা যে আমরা মানে লুচি আলুর দমের মতো ফ্লপ হবে না। আমি বিজনের কাছে যাবো। বিজন দুটো অংশ, এক হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন আজ হোক বা কাল তৃণমূল শোভনবাবুকে ছাড়তেই নাকি হবে, কারণ মন আর কাঁচ যদি ভেঙে যায় তা আর জোড়া লাগে না। হ্যাঁ, বিজেপির কাছে কি, আমি কিছু নাম বলছি না তাহলে এক্ষুনি ওই যে আর জোড়া লাগানোর মলম পাওয়া যায়, হ্যাঁ আমি নামটার বলতে চাই যে না, বাণিজ্যিক সংস্থা সে আছে, বিজেপির কাছে কি আছে আমি জানি না, কাকে আপনারা ডেনরাইট বলেন তাও জানি না। কিন্তু পরের আরেকটা প্রশ্ন আছে যে শোভনবাবু একটা খুব গুরুত্বপূর্ণ কথা যদি তিনি বলে থাকেন, যা দেখলাম, আমি গেলে আগেই যেতে পারতাম। শোভনবাবু কি তাহলে তৃণমূলের ফেরা প্রসঙ্গে মনস্থির করে নিয়েছেন যে তিনি ফিরছেন না? এটার অর্থ তো দুটোভাবে হতে পারে। বিজেপিতে গেলে আমি আগেই যেতে পারতাম, আমি গেলাম না। আমার মনে হয় একটু অন্যভাবে দেখা দরকার। কলকাতার মেয়র হিসাবে আপনি একটু আগে প্রশ্ন করছিলেন, কলকাতার মেয়র হিসাবে প্রজেক্ট করে শোভন চট্টোপাধ্যায়কে দাঁড় করিয়ে দেয় যদি বিজেপি, তাহলে তিনি চলে যাবেন, এরকম একটা কথা বললেন। আমার মনে হয় না শোভন চট্টোপাধ্যায় এরকম একজন মানুষ যাকে একটা কলকাতার মেয়র হওয়ার জন্য বিজেপি দলের কাছে যেতে হবে। তার যিনি মেয়র পদ স্বেচ্ছায় ছেড়েছেন আপনি বলতেই পারেন, কয়েকটা দপ্তর মানে মন্ত্রী তিনি, গুরুত্বপূর্ণ দপ্তর, পরিবেশ দপ্তর, আপনার আবাসন দপ্তর, এই দপ্তরগুলোর মন্ত্রী ছিলেন তিনি, দমকল দপ্তরের মন্ত্রী। তার কাছে এটা খুব বড় ব্যাপার বলে আমি মনে করি না। কিন্তু আমি যেটা বড় ব্যাপার বলে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছোট অবস্থা থেকেই, কাউন্সিলর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথ চলা। কখনো কখনো যদি কারোর সঙ্গে কারোর মনোমালিন্য হয় তার মানে এই নয় যে সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে। যদি সেরকম ঘটনা ঘটতো তাহলে শোভন চট্টোপাধ্যায় অনেক আগে আরও বেশি বিস্ফোরক কথা বলতেন এবং বিজেপিতে জয়েন করে যেতেন। এবং বিশেষ করে 2019-এর লোকসভার ফলাফলের পরে যারা লোভী তারা অন্তত যেমনভাবে জয়েন করেছেন, তাদের সমব্যথী হয়ে বা তাদের মতো করে চলে যাওয়ার কথা। আপনার একটা অংশ আমি একমত যে একেবারে কিচেন ক্যাবিনেট যেটা বলা হতো, সেখানে যদি ফিরহাদ হাকিম থাকেন, অরূপ বিশ্বাস থাকেন, শোভন চট্টোপাধ্যায় একদম গোড়া থেকে এবং একদম শুরুর দিনগুলো সহযোদ্ধা। অনেকের থেকে কিচেন ক্যাবিনেটে যদি 5 জন থাকে, আমার মনে হয় 1 এবং 2 এর মধ্যে শোভনবাবু থাকতেন। এবং আমি মনে করি দক্ষিণ 24 পরগনা জেলাতে তার রাজনৈতিক যে প্রতিপত্তি ছিল, 2008-এর যে পঞ্চায়েত আপনি একটু আগে বলছিলেন, 8 এবং 8-এর পঞ্চায়েতে জেলা পরিষদ দুটো পেয়েছিল, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সেই জায়গা থেকে শোভন চট্টোপাধ্যায় একটু বলে নিয়ে খুব ইন্টারেস্টিং অংশ। আমি দুজনের কাছেই আসবো। আমি তার আগে আপনাদের দেখাতে চাইবো যে শিশির বাজোরিয়ার নিমন্ত্রণে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এক জায়গায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, সেটা নিয়েও বিতর্ক হয় এবং তখন শোনা যায় যে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে তাদের নাকি কথা হয়েছে। আমি দ্রুত একবার ঘটনাটা দেখাবো, সেই অনুষ্ঠান কি বলেছিলেন তারা। ফিরে আয়, চল, যেখান থেকে ছেড়েছিলি সেখানেই তোকে বসিয়ে দিই। মঙ্গলবার রাতের বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে পার্থ চট্টোপাধ্যায় এমনই প্রস্তাব দেন বলে সূত্রের দাবি। কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো, শোভন এরপর কি করবেন? তিনিও কি তৃণমূলের সঙ্গে দূরত্ব ঘোচাতে সচেষ্ট হবেন, নাকি রাজনৈতিক মহলে তৈরি হওয়া জল্পনাকে সত্যি করে অন্য পথে পা বাড়াবেন? তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভন চট্টোপাধ্যায়ের দূরত্ব যত বেড়েছে ততই জোরালো হয়েছে শোভন বৈশাখীর বিজেপিতে যোগদানের জল্পনা। একটি সূত্রের দাবি, লোকসভা ভোটের আগে বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠকও হয় শোভন বৈশাখীর। পোড় খাওয়া রাজনীতিবিদ শোভন চট্টোপাধ্যায় এ নিয়ে মুখ না খুললেও জল্পনা উস্কে দেন বৈশাখী। দেখুন, আমি তো অ্যাপলিটিক্যাল পারসন, আমার যে কারোর সঙ্গে কথা হতে পারে। এখন কথাগুলোকে যদি বৈঠক ধরে নেন, কোনো রাজনৈতিক বিষয়ে না কথা হতে পারে, কাজেই এই কথাগুলো তো সবই হচ্ছে কনজেকচার। নিয়ে আমি বললাম তো আমার কারোর সঙ্গে কোনো কথা হয়নি, কারোর সঙ্গে কোনো না কথা হয়নি, এরকম কথাও বলছি না। 7ই এপ্রিল ICCR বেঙ্গল থিংস নামে একটি অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলেন শোভন বৈশাখী। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। তাকে একবার মঞ্চেও আসতে দেখা যায়, আর এতে ক্ষুব্ধ হন বৈশাখী। আমার কাছে বলা হয়েছিল
যেই সংগঠনটা চিন্তার উপাদান সংগ্রহ করে বিভিন্ন মানুষের কথার থেকে। আপনারা আমাকে যদি সত্যি বিজেপি সংগঠন হিসেবে ডাকতেন, আমি তো স্বেচ্ছায় আসতাম, কারণ আমার তো কোনো রাজনৈতিক রং নেই। হুঁশ আছে বলে এই সত্যের অপলাপের সঙ্গে আমি কম্প্রোমাইজ করতে পারলাম না। আয়োজকদের মধ্যে যখন আমি দেখলাম যে মঞ্চে এমন কেউ এলেন যিনি একটি বিশেষ রাজনৈতিক দলের। এরপরই অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিট পর সভাস্থল ছাড়েন প্রাক্তন মেয়রও। আপনি জানতেন শিশির বাজোরিয়া আসছে আজকে এই অনুষ্ঠানে? দেখো, কোথায় কে আসছেন না আসছেন, ইট ইজ নট মাই প্রেরোগেটিভ। আর শিশির বাজোরিয়া উপস্থিত থাকার জন্য আপনার কোনো অস্বস্তি? আমি আবার বলছি, স্বস্তি অস্বস্তির কোনো বিষয় নিয়েই এই পলিটিক্যাল জাংচারে কোনো ধরনের মন্তব্য করা বা এইরকম ধরনের পরিস্থিতিতে কোনো মন্তব্য করা উচিত নয়, সমীচীন নয়। আমি কোনো মন্তব্য করছি না। অনেকে বলছেন এরপরেও শোভনের বিজেপিতে যোগদানের জল্পনা নিরসন হয়নি। মঙ্গলবার রাতে শোভন পার্থর বৈঠকের পরেও তা নিয়ে কটাক্ষের সুরে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বিজেপি। ভাঙা কাঁচ আর ভাঙা মন জোড়া যায় না। যে অবস্থায় ও পৌঁছেছিল, যেভাবে বিভিন্ন আমাদের লোকজনের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মনে হয় না খুব একটা বেশি সফল হবে। সমীকরণ বলে তো কিছু নেই। সমীকরণ হয়েছে যাওয়া আসার খেলা। কে কত আগে তৃণমূল থেকে বেরোবে, কে কখন বেরোবে, এটা নিয়েই রাজনীতি চলেছে। সব মিলিয়ে শোভনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনো জোরালো। প্রকাশ সিনহা ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। বিজন, বিশ্বনাথবাবু, এই প্যাকেজটা দেখানোর আগে যে ঘটনা বলছিলেন, তারপরে কিন্তু নিঃসন্দেহে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। রায়চকের ঘটনা, সেখানে শোভনবাবুর বক্তব্য ছিল যে বারবার প্রশাসনের সাহায্য চাওয়া সত্ত্বেও তিনি সে সাহায্য পাননি। আমি তার আগে একটা অন্য ঘটনা বলি, জাস্ট শ্রমিক ভট্টাচার্য একটু আগে বলছিলেন ভাঙা কাজ ভাঙা মন, শুনতে ভালো লাগে এগুলো, কিন্তু বিষয়টা হচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন, মনে আছে? সেটা দল করার জন্য। এই আমি শুধু বলছি, মানে এই যাওয়া নিয়ে যখন এত কথা, একজন বিধায়ক একজন মন্ত্রীর বাড়িতে যাবে, এই নিয়ে আমাদের অস্পৃশ্যতা নেই। আমি তো বলছি, আমি জাস্ট আমার কথাটা বলি। ঠিক শ্রমিক ভট্টাচার্য যাওয়ার বিষয়ে, আবার শোভন চট্টোপাধ্যায় ফিরি, হ্যাঁ, জাস্ট যাওয়ার বিষয়ে কথাটা এসছে। আর আপনি যেটা রায়চকের কথা বলছিলেন, আমি মনে করি শুধুমাত্র তিনি যদি দল ছেড়ে চলেও যান অন্য দলে, কোনোভাবেই কোনো বিধায়ক, সে কোনো রাজনৈতিক বিরোধী, বিজেপির বিধায়কও যদি হয়, কোথাও গিয়ে যদি আটকে যায়, প্রশাসন তাকে সাহায্য করা উচিত। আমি এটা বিশ্বাস করি, মনে করি, এবং এটা সেই রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তাহলে এখানে বিজন প্রশ্ন ওঠে যে তাহলে যেটা সাধারণ নাগরিকের ক্ষেত্রে করা উচিত ছিল, সেটা শোভন চট্টোপাধ্যায়ের মতো মহানাগরিকের ক্ষেত্রে, প্রাক্তন হতে পারেন, মহানাগরিকের ক্ষেত্রে করা হলো না কেন? না না, শুধু মহানাগরিক কেন বলছেন? প্রাক্তন মন্ত্রীও বটে, তোমার কথাই বলছি। প্রাক্তন মন্ত্রীও বটে। যেটা সাধারণ নাগরিকের ক্ষেত্রে যে দায়িত্ব প্রশাসনের, পুলিশের পালন করা উচিত ছিল, রায়চকে সেটা পালন করা হলো না। হ্যাঁ, আমি তো সেটা, আমি এখানেই বিরোধিতা করছি যে প্রশাসনের সহযোগিতা, শুধু প্রশাসন সহযোগিতা করবে শুধু এই নয়, পুলিশ ওখানে তাকে সহযোগিতা করবে, তার যদি কোনো অসুবিধা থেকে তাকে সহযোগিতা করা উচিত ছিল। আমি এর তীব্র বিরোধিতা করছি। বিশ্বনাথবাবু, তাহলে আসলে একটা টানা পড়ে, সেটা হচ্ছে নরমে গরমে বুঝিয়ে বৈঠক করে, আমি বলছি দুপক্ষই, যে শোভন চট্টোপাধ্যায়কে তাদের দিকে আনার একটা চেষ্টা হচ্ছে। যদিও তৃণমূল বলতেই পারেন যে আমরা আবার আমাদের দিকে আনবো কেন, আমাদেরই তো আছেন। দেখুন, আমি আবার পুরনো জায়গাতে ফিরে আসবো। সেটা হলো যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে পুরসভা নির্বাচনের আগে, দুটো শিবিরের কাছেই উনার ভূমিকাটা অনেকটা কৃষ্ণের মতন। কৌরবে যাব না পাণ্ডবে যাবে, এই ধরনের যে টানাটানি, ওরকম। কারণ পুরসভা নির্বাচনে উনি যেদিকে যাবেন, সেদিকে কলকাতা কর্পোরেশনের কিন্তু পাল্লাটা ভারী থাকবে। কেন? তার একাধিক যে অনুগামী। কেন বলছেন? আমি এই জন্য কেন বলছি, এত জোর দিয়ে বলছি যে কলকাতার ইতিহাসে র্যাডিক্যাল কাজ করে কলকাতার অনেকটা অংশ চেঞ্জ করেছিলেন যে মেয়র সুব্রত মুখোপাধ্যায়, তিনি ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন। তার কারণটা কি আপনি সেই সময় কংগ্রেসটা ভেঙে গিয়েছিল, ঠিকই তো। ব্যক্তি কি এতটাই শক্তিশালী যে ব্যক্তি মানুষে ভোট দিয়ে জেতান? আমি দুটো জায়গায় বলছি। একটা হলো যে শোভন বাবুকে দলে ফিরিয়ে আনতে পারলে বুঝিয়ে, তাহলে তৃণমূল নেত্রীর একটা যে অগোছালো যে সংসার, সেটা অনেকটা গোছালো মনে হবে।
মানে তৃণমূল কংগ্রেস কি চাইবে? নিজেকে পুরসভা বা বিধানসভা নির্বাচনের আগে অনেক বেশি সংগঠিত করে দেখাতে চায়। না আরেকটা জিনিস, এবং দলের মধ্যে একটা বিশ্বস্ত লোকের একটা বিজ্ঞাপন হবে যে যারা পুরনো ছিলেন তারা ফিরে আসছেন, একটা লাইন, পুরানোদের ফেরার কথা বা নিয়ে বারবার যে কথাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে তার বাস্তব রূপ না, কিন্তু আমি মুখের কথা নয়, বাস্তব রূপ। উল্টো দিকে যদি আপনি দেখেন যে ধরুন বিজেপি যদি তাকে পেয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেসটা যে ভাঙছে সেটা কিন্তু আরো বেশি বিজ্ঞাপিত হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আয়ুটা যে ক্ষয়িষ্ণু সেটা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠবে। দ্বিতীয় যেটাতে তার সাথে যে অনুগামীরা আছে তারা যদি দল বদল করেন তার সাথে সাথে, সেটা কিন্তু সেই চাপটা তৃণমূল কংগ্রেসের পক্ষে নেওয়া কিন্তু কঠিন। তৃতীয় যেটা সেটা হলো যে দক্ষিণ 24 পরগনা এমন জেলা এখনো তৃণমূলের 50% উপর ভোট আছে এবং প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে তারাই এগিয়ে, ফলে দক্ষিণ 24 পরগনার সাংগঠনিকভাবে বিজেপি অনেক পিছিয়ে আছে এই মুহূর্তে। ফলে সব মিলে তার আশাটা বিজেপির কাছে কিন্তু অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। কিন্তু আমি যে প্রশ্নটা করছি যে এর মধ্যে যে প্রশ্নটা আপনি আনছিলেন যে রায়চকের যে ঘটনাটা পরে সমস্ত সংবাদপত্রে বেরিয়েছিল, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার মানে ব্যাখ্যা দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন সেই ভয়াবহ রাতের কথা, যে আমি মাকে নিয়ে ওখানে গিয়েছিলাম, তৃণমূলের এক শ্রেণীর লোক তারা যেভাবে গালাগালি করেছে, দুর্ব্যবহার করেছে, ভার্চুয়ালি দরজা বন্ধ করে রাখতে হয়েছে, মানে একের পর এক পুলিশ প্রশাসনের কাছে তারা সাহায্য চেয়েছেন, মিনিমাম লেভেলের সাহায্যটা পর্যন্ত করেনি। ফলে দল থেকে একটু দূরত্ব তৈরি করতে গিয়ে যে তিক্ততা তিনি অনুভব করেছেন রায়চকে গিয়ে, সেই মানে তিক্ততা কিভাবে ভুলবেন? দুই, তিনি যে সম্মানের প্রশ্নটা সামনে এনেছিলেন, যেই সম্মানের প্রশ্নটাকে সামনে এনে তিনি দল থেকে দূরত্ব তৈরি করেছিলেন, মন্ত্রিসভা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, মেয়র পদ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেই সম্মানটা কিভাবে তৃণমূল কংগ্রেস ফিরিয়ে দেয় তাকে। এবং দক্ষিণ 24 পরগনায় তার নেতৃত্বে যেভাবে মানে জেলাটা চলছিল, সেখানে যেভাবে তার ভূমিকাটা ক্রমশ হ্রাস হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশের ফলে, ঢোকার ফলে, সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি নতুন রোলে আমরা পাবো? অর্থাৎ তার যে গুরুত্ব, মানে দক্ষিণ 24 পরগনা মানেই সুভাষিস বাবু নতুন করে আসলেন, এন্ট্রি হলো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কি পিছিয়ে যাচ্ছেন? তাহলে কি তারা সেই জমিটা ছেড়ে দিচ্ছেন, আবার পুরনো জমিটা তিনি ফিরে পাচ্ছেন, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 21-এর প্রেক্ষিতে কি ব্যাকসিটে রাখছেন? পাবলিকলি যেভাবে তাকে দ্বিতীয় স্থানে রাখা হয়েছিল তার থেকে কি সরে রাখতে চাইছেন? অনেক প্রশ্ন বুঝতে পারছি না, একটা দলীয় স্ট্র্যাটেজি, দল কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন এই নিয়ে এত তো কাটাছেড়া করার কিছু নেই। আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এত পতন বা তৃণমূল কংগ্রেস দুর্বল, কথাগুলো আসছে কেন আমি তো বুঝতে পারছি না। ভারতবর্ষের দ্বিতীয় আর কোনো উদাহরণ দিতে পারবেন আমি যে এই প্রবল বিজেপির দাপট যেটা, সেই দাপটের মধ্যে 45% ভোট পেয়ে 22টা আসন তারা ধরে রেখেছে। তৃণমূল কংগ্রেস কোন জায়গায় দুর্বল আমি বুঝতে পারছি না, বরঞ্চ বিজেপি পশ্চিমবঙ্গে কাটাছেড়ার প্রসঙ্গে বলি যে এই যে আপনি খানিকক্ষণ আগে কাটাছেড়া করছিলেন যে মুকুল রায় অফিসে যাচ্ছেন না যাচ্ছেন না, সেটা তো অবশ্যই দলের ঘটনা। আজকে আপনাকে তো এইটাও মাথায় রাখতে হবে, যারা ধরুন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছেন তারা সেই প্রাপ্য সম্মানটা পাচ্ছেন কিনা। আর মানে এটা তো আমার কথা নয়, এটা তো মুকুল অনুগামীরা বলছেন যে 18টা সিট উপহার দেওয়ার পরেও তার সঙ্গে জয় বন্দ্যোপাধ্যায়ের কোনো পার্থক্য নেই। মানে অনেকেই তো আমরা দেখছি বিভিন্ন স্তরে বিজেপিতে গিয়ে আবার ব্যাক করতে তৃণমূল কংগ্রেসে। সম্মান কোথায় পাওয়া যাবে সেটা হচ্ছে তার অরিজিনাল দল, যেখান থেকে তার উত্থান। আমার মনে হয় তৃণমূলের সাবধান থাকা উচিত, কারণ মুকুল অনুগামীদের সাথে সুমনদার কিন্তু রেগুলার যোগাযোগ আছে। সুমনদার কাছে আপনারা পরস্পরকে নানা ধরনের স্ক্যানারের মধ্যে রাখুন। আমি তখন পরবর্তী পর্যায়ে যাব, আরো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু আছে গোটা দেশের প্রেক্ষিতে, তবে এখন রাজ্যের ইস্যু। এখন সময়টা আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রে টিভি আঙ্গিকে। পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্য চাপানুতর চরমে। আজই এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 12 জন তৃণমূল সাংসদ। উল্টো দিকে বাংলাদেশের সঙ্গে রাজ্যের বাংলা নামকরণের সামঞ্জস্যের উদাহরণ তুলে বিষয়টাতে আপত্তি জানাচ্ছে বিজেপি। এই গোটা টানাপোড়েনটা নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখুন, প্রাণ খুলে হাসুন, তবে দয়া করে ওই পুরনো শর্ত কেস দেবেন না প্লিজ। দেখুন, কিস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। রাজ্যের নাম বদল নিয়ে বিধানসভায় প্রস্তাব পাশ হয় 2016 সালের অগাস্টে, কিন্তু এখনও এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি মোদী সরকার। এই প্রেক্ষিতে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানালো তৃণমূল। বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন তৃণমূলের 12 জন সাংসদের এক প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। চলতি অধিবেশনে এই বিষয়টি সমাধান করার জন্য আবেদন করা হয় প্রধানমন্ত্রীকে। তৃণমূলের দাবি, সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা বলেছি যে বাংলা নাম ইংরেজি, হিন্দি এবং বাংলাতে একই নাম বেঙ্গল দিয়ে আমরা আপনার কাছে পাঠিয়েছি। উনি মন দিয়ে এই বিষয়টির অতীত সম্বন্ধ জানবার চেষ্টা করলেন এবং আমার মনে হয়েছে যে উনি আলোচনায় এটুকু নিশ্চিন্ত হয়েছেন যে আমাদের এই বিষয়টি দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এটার একটা বিষয় সিদ্ধান্ত হওয়া উচিত। তবে যেদিন তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, সেদিনই রাজ্যসভায় এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যের নাম পরিবর্তন নিয়ে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, সব বিষয় খতিয়ে দেখে তবেই এ নিয়ে পদক্ষেপ করা হবে। বিজেপি এখনও রাজ্যের নাম বদলের বিরোধিতায় সরব। তারা যতই অনুরোধ করুক, তারা যতই আদেশ করুক, যারা ততই রাগ দেখাক, যাই দেখাক না কেন, আমার মনে হয় প্রধানমন্ত্রীজি সবকিছু বিবেচনা করেই হয়তো উনি এতদিন পর্যন্ত বাংলার নাম, পশ্চিমবাংলার নাম কখনো আগামী দিনে পরিবর্তন এখনো করেনি এবং আগামী দিনেও করবেন না। কয়েকদিন আগেও রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রাজ্যের নাম বদলাতে গেলে সংবিধান সংশোধন প্রয়োজন। সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ছিল 26শে জুলাই, তবে তা কিছুদিন বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তার মধ্যে কি রাজ্যের নাম বদল নিয়ে কোনো ফয়সালা হবে, সেদিকেই তাকিয়ে সকলে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। দেশে ক্রমশ বাড়ছে গণপিটুনির ঘটনা, জয় শ্রীরাম হয়ে উঠছে রণহুঙ্কার। এরম নানা বিষয় নিয়ে দেশের প্রথম সারির বিশিষ্টজনেরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। তার মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, মণিরত্নম, আদুর গোপালকৃষ্ণন, গৌতম ঘোষ, শ্যাম বেনেগাল, রামচন্দ্র গুহ, বিনায়ক সেন, অঞ্জন দত্ত, কে নেই? দেখুন। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই বার্তায় দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ক্ষমতায় আসার 50 দিনের মাথায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিলেন সারা দেশের 49 জন বিদ্যুৎজন, যেখানে মূল আর্জি কোনো নাগরিককে যেন নিজের দেশে ভয়ে ভয়ে না বাঁচতে হয়। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে যেভাবে একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদ্যুৎজনরা চিঠিতে লিখেছেন, সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে সমস্ত ধর্ম, গোত্র, লিঙ্গ সমান। এই প্রেক্ষিতে প্রত্যেক ভারতীয় যাতে সমানাধিকার পায়, তাই আমরা চাইছি মুসলিম, দলিত এবং অন্যান্য সংখ্যালঘুদের গণপিটুনি অবিলম্বে বন্ধ করতে হবে। মানুষ কেন বাঁচতে পারবে না ধর্মনিরপেক্ষ দেশে নিজের ধর্মে? আমাকে যদি কেউ কালকে বলে যে তোমাকে জয় শ্রীরাম বলতেই হবে, তাহলে আমি আপত্তি করব। বা আমাকে যদি বলে তোমাকে আল্লাহু আকবার বলতেই হবে, আমি আপত্তি করব। কেন না? আমি অ্যাগনস্টিক, অজ্ঞেয়বাদী। তাই চিঠিতে মোদী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা এনসিআরবির পরিসংখ্যান তুলে ধরেছেন বিদ্যুৎজনরা। তারা লিখেছেন, এনসিআরবির একটি রিপোর্ট দেখে আমরা চমকে গিয়েছি, যেখানে বলা হয়েছে 2016 সালে দলিতদের ওপর অত্যাচারের ঘটনার সংখ্যা 840-এর কম নয়। সেই সব ঘটনায় দোষী সাব্যস্ত করার হারও কমেছে। এরপর আরও কয়েকটি স্বাধীন সংস্থার পরিসংখ্যানও উল্লেখ করা হয়েছে চিঠিতে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, বিশেষ করে এই মুহূর্তে তৃণমূল, বিজেপির বাইরেও যে একটা স্বর আছে, সেই স্বরটাও যে কথা বলতে পারে, সেইটা মানুষকে জানানোটা প্রয়োজন ছিল। এবং আমরা খুব সৌভাগ্যবান যে মানে গোটা ভারতবর্ষ থেকে এরকম বিখ্যাত মানুষরা রিয়্যাক্ট করেছেন। সত্যি সত্যি ডেমোক্রেসিতে প্রতিবাদের যে একটা বড় ভূমিকা রয়েছে, প্রতিরোধের যেটা, এবং যে প্রতিবাদ করছে সেই দেশদ্রোহী, যে তারই সেই অ্যান্টি ন্যাশনাল, এরকম তো একটা ব্যাপার চালু হয়েছে আমাদের দেশে, যে তুমি যে মুহূর্তে প্রতিবাদ করছো সেই মুহূর্তে তুমি ভারতীয় নও, সেই মুহূর্তে তুমি হয় মুসলিমদের পক্ষে, নয় তুমি পাকিস্তানের পক্ষে। তো এই যে একটা অসহিষ্ণুতা এবং এই যে একটা চালু ধারণা আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গে আমরা দেখিনি। এটা ভয়ঙ্কর রকমভাবে পশ্চিমবঙ্গ আসছে। ফলে এইটাকে যে কোনো মূল্যে আমাদের আটকাতেই হবে। দেশের বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম না বলায় গণপিটুনির যে অভিযোগ উঠছে, তা নিয়েও চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্যুৎজনরা। তারা লিখেছেন,
দুঃখজনক বিষয় হলো জয় শ্রীরাম উস্কানিমূলক রণহুঙ্কার হয়ে উঠেছে, যা আইন শৃঙ্খলাজনিত সমস্যা তৈরি করছে। এ নিয়ে অনেক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটছে। এটা বিস্ময়কর যে ধর্মের নামেও এরকম হিংসার ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রীর কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়ে তারা লিখেছেন, আপনি সংসদে গণপিটুনির সমালোচনা করেছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়। অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা মনে করি এই ধরনের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া উচিত এবং দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। খুনের ক্ষেত্রে যদি প্যারোল ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়, তাহলে এক্ষেত্রে নয় কেন? যে চেহারাটা আমাদের সংবিধান দিয়েছে আমাদের দেশকে, সেই চেহারাটা এক ধরনের একটা গণতান্ত্রিক বাতাবরণ তৈরি করে। সেই বাতাবরণটা যাতে অক্ষত এবং অক্ষুণ্ণ থাকে, তার জন্যই একটা আর্জি। এই চিঠিতে যারা সই করেছেন তাদের মধ্যে অধিকাংশই এ রাজ্যের। এর মধ্যে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কঙ্কনা সেন শর্মা, অঞ্জন দত্ত, গৌতম ঘোষ, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বিনায়ক সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন ঘোষ, রামচন্দ্র গুহ, অমিত চৌধুরী প্রমুখ। তবে বিদ্বজ্জনদের একাংশ যখন প্রধানমন্ত্রীকে এই চিঠি লিখেছেন, তখন অনেকে আবার অন্য প্রশ্ন তুলছেন। পশ্চিমবাংলার মতো ইনটলারেন্স আমি আর কোথাও দেখতে পাচ্ছি না। এখানে তো সব থেকে বেশি ইনটলারেন্স। এখানে ইউ ক্যান স্পিক এনিথিং অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট। আপনি যদি কোনো পোস্টে থাকেন, আপনাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রীকে লেখা বিদ্বজ্জনদের চিঠি নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপি তরজা। দেশে যখন কোনো প্রয়োজন পড়েছে, সামাজিক চেতনার ব্যাপার হয়েছে, তখন বিভিন্নভাবে বিদ্বজনেরা, বিশেষ করে বুদ্ধিজীবী, বিদ্যাজীবী, শিল্পীজীবী বা যারা শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীরা আছেন, তাদের অনুপ্রেরণা অনেক সময় আমাদের অনেক প্রাণবন্ত করে। এবং বিশেষ করে একটা ভাষণে যা কাজ না হয়, একটা গানে অনেক বেশি কাজ হয়। সুতরাং আমি তাদের সম্মান করি এবং আমি মনে করি যে তারা যেটা বলেছে ঠিকই বলেছে। এবং আমি কোনো স্লোগানকে ডিসরেসপেক্ট করি না, আমি কোনো ধর্মীয় স্লোগানকেও ডিসরেসপেক্ট করি না। বাট আমি এটা সাথে সাথে মনে করি ধর্ম যার যার নিজের উৎসব সবার। ভালো যে বুদ্ধিজীবীরা মাঝে মাঝে কোনো যথার্থ বিষয় নিয়ে এগিয়ে এলে মানুষের তাতে সমর্থন থাকে এবং সেই দাবিটার ওপর একটা গুরুত্ব বাড়ে। যথার্থ সময় যথার্থভাবে যদি বুদ্ধিজীবীরা এগিয়ে আসেন, তাহলে সেটা সবসময়তেই সমর্থন দিবে। গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় যে হিংসার রাজনীতি চলছে, সেটা কে করছে? এই বুদ্ধিজীবীরা কতবার তার বিরোধিতা করেছে। আর জয় শ্রীরাম বলছে আমাদের কর্মীরা তাদের উপর আক্রমণ হচ্ছে, ভিডিও আপনারা দেখেছেন, তাদের সঙ্গে কি ব্যবহার মুখ্যমন্ত্রী নিজে করেছেন। সেখানে যে চামচা বুদ্ধিজীবীরা আজকে চিঠি লিখছেন নরেন্দ্র মোদীকে, তার যদি চক্ষু লজ্জা থাকে, তারা আগে ওই যে বিরোধিতা হচ্ছে, জয় শ্রীরামের বিরোধিতা হচ্ছে, মব লিঞ্চিং বাংলায় হচ্ছে, তার বিরোধিতা করুন। এবং এদের যেখানে যাবে তাদেরকে আমরা তার বিরুদ্ধে লোককে দিয়ে ধর্ণা দেওয়াবো, তাদের বিরুদ্ধে প্রদর্শন করাবো যে এরা হচ্ছে সত্যি সত্যি দেশদ্রোহী। এরা দেশকে লুটে খেয়েছে, এখন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বলে চিঠি লিখছে। এদের পিছনে চারটে লোক নেই, এরা হেরে মরেছে সব। আর দরকার হলে সব করবো, এদেরকে বাংলা থেকে বেরোতে দেবো না। অরিত্রিক ভট্টাচার্য ও ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ। সুজাতা ভদ্রের কাছে আসবো। সুজাতা, বিদ্বজ্জনেরা তারা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়েছেন, তাদের নিরাপত্তা নিয়ে বোধহয় উদ্বিগ্ন হওয়ার সময় এসছে সবার। তার কারণ এই খবর যখন সম্প্রচারিত করছি, তখন কৌশিক সেন তাকে খুনির হুমকি দেওয়া হচ্ছে। ঠিক কি বলেছেন কৌশিক, আমি দ্রুত একবার দেখবো। 4:45 থেকে 5টা নাগাদ আমি তখন আমার থিয়েটার রিহার্সালে যাচ্ছিলাম, তখন একটি ফোন আসে। খুবই নিরীহ গোবেচারা গলা, কিন্তু আস্তে আস্তে গলাটার মধ্যে একটা ফ্যানাটিজম প্রায় বেরিয়ে আসে এবং একদম সরাসরি প্রাণের হুমকি দেয় যে মেরে ফেলবো, যে হিন্দু ফান্ডামেন্টালিস্ট এবং হিন্দু ফান্ডামেন্টালিজমের হয়েই বলছে যে আপনারা যখন ওই হিন্দুদের মারা হয় তখন বলেন না কেন, এখন মোদিজিকে কেন চিঠি পাঠাচ্ছেন, মোদিজি আমাদের জন্য ভাবছে। একদম বোঝা গেল যে আপনি কি বিজেপি সাপোর্টার। আমি কোনো বিজেপি সাপোর্টার নই, কিন্তু হিন্দুদেরকে হাত পড়লে কিন্তু আপনাকে জাস্ট মেরে দেবো, আপনাকে প্রাণে মেরে দেবো, একদম প্রাণে মেরে দেওয়ার কথা হয়। এবং বলে মমতা ব্যানার্জি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছেন, এটাও বলে। থানায় কমপ্লেন করেছি, জানিয়েছি। শুধু আমি একদম পরিষ্কার, এইখানে এই অসহিষ্ণুতাটা নিয়ে আমার অত্যন্ত সংশয় এবং আপত্তি আছে। তারা তো প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, মানুষ তো প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে পারেন দেশের যে কোনো নাগরিক, সেটাই অসুবিধার কি আছে? 1, 2 হচ্ছে যে গত 5 বছরের বারবার পার্লামেন্টে প্রশ্ন তোলা হচ্ছে যে দলিত সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে, কত অত্যাচার হয়েছে, কি ফিগার সেটা সংসদে পেশ করা হোক। কেউ ফিগার দিচ্ছেন না। এবং কোথাও একটা সংশয় ছিল বলেই তো এই প্রধানমন্ত্রী যখন 303টে আসন পেয়ে
জিতে এটলেন, তখন তার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সবকা বিশ্বাস এই জন্য জুটতে হলো যে কোথাও বিজেপি স্বীকার করে নিল যে সবার বিশ্বাস ছিল না, যেটা অর্জন করতে হবে। কোনো অসুবিধে নেই তো, সেখানে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার একটা দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন, তার দৃষ্টি আকর্ষণ করেছেন কিছু বিশিষ্ট মানুষ। অসুবিধার কি আছে, এত আপত্তির কি আছে? এটাই তো সমস্যা হচ্ছে যে ওরা ধরে নিচ্ছেন যে এটা 303 হোক বা তার আগের পর্বে হোক, এটাকে তারা হিন্দু বা সংখ্যাগরিষ্ঠবাদ, মেজরিটেরিয়ানিজম, ডেমোক্রেটে মেজরিটি শাসন করে, সংখ্যাগরিষ্ঠবাদ, কালচারাল ইন্ডিয়াননেস মানে হিন্দু ইন্ডিয়াননেস, এইটাকে চাপিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, তার নিচু স্তরে এই গণপিটুনি একটা শক্তিকে কোনো ছত্রে কোনো হিন্দু বিরোধী কথা নেই, একটা শক্তিকে ওরা হিন্দু বিরোধী হিসেবে দেখা হচ্ছে, একটা শক্তিকে ওরা ইভিল ভাবছে। সেটা দলিত অংশ হতে পারে, মুসলমান অংশ হতে পারে, তাদের থিওরিতে তাদের লেখায় ইভিল ভাবছে। তাই তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরো দুজন বিচারপতি তারা 2018 সালের 17 জুলাই পুনওয়ালার মামলার ফলে, যেগুলো আপনারা তলায় দেখান, তো যা বলেছেন তার থেকে চিঠি নরম। তাই তো সবাই প্রধান বিচারপতিকে দেশদ্রোহী বলে দেশ ছেড়ে তাড়িয়ে দিতে হয় বা তাকে জেলে ঢুকিয়ে দিতে হয়, এবং বলছে ডিসরেসপেক্ট টু ডেমোক্রেসি। এবং এই ধরনের পোলারাইজেশন এবং ইনটলারেন্স যদি ভাবতে থাকে, তাহলে আইনের শাসন বলে কথা নয়, ডেমোক্রেসিটাই থাকবে না। এবং হাতে যদি গণপিটুনি কেউ নিয়ে নিতে শুরু করে, ও আমার বিপদ, ওকে মারবো আমরা 10 জন মিলে, তাহলে কোনো কিছুই এই সিস্টেমটা কাজ করতে পারবে না। এটা তো, এবং তারপর কন্টেম্প মামলা হয়, সুপ্রিম কোর্ট বলছে তুমি আইন করো, 11টা পয়েন্ট দিয়েছে, তারপরও যদি কিছু না হয়, যে কোনো কনসার্ন বুদ্ধিজীবী, কোনো দল হতে হয় না। আর দিলীপ ঘোষের ভাষাকে আমি প্রচণ্ড আপত্তি জানাচ্ছি। এক চামচা এই ধরনের কোনো রাজ্য সভাপতি এই ভাষায় কথা বলতে পারেন, তাদের আটকে দেবো, মেরে দেবো। এইখানে প্রশ্ন আছে পঙ্কজ, সেটা হচ্ছে পাল্টা কর্মসূচির প্রয়োজনটা কি? প্রথম কথা, এটা জাতীয় ক্ষেত্রের কয়েকটা ইস্যু নিয়ে গোটা দেশের বিদ্বজ্জন, এবং আপনি একটাও বলতে পারবেন না যে অচেনা নাম আমি চিনি না কোথা থেকে গজালেন, দীর্ঘদিনের তাদের সামাজিক কন্ট্রিবিউশন আছে, তারা তাদের মত বলেছেন, তারা কেন দেশদ্রোহী হবেন, তারা কেন চামচা হবেন, তাদের পাল্টা কর্মসূচি নিয়ে বা তাদের আটকে দেওয়ার কি প্রয়োজন? আমি তো এই বিষয়টাই বুঝতে পারছি না। এরম তো কোথাও নেই যে এটা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছে এবং তারা বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো সমস্যা নেই বা আমরা পশ্চিমবঙ্গের বিষয়ে কথা বলবো না। বহুবার বলেছেন, এই অপর্ণা সেন, এই কৌশিক সেন বহুবার রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন, কোনো অসুবিধা নেই। ওনারা যে গণপিটুনির কথা বলছেন, প্রধানমন্ত্রী পার্লামেন্ট সংসদে দাঁড়িয়ে তার নিন্দা করেছেন। অসুবিধাটা কি আছে? আমি তো আবার বলছি, এবার আজকে আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, এর আগে যেমন আমরা দেখেছি পুরুলিয়াতে বৈদ্যুতিক স্তম্ভে আদিবাসী তরুণকে মেরে একাধিক তরুণকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আদিবাসী নিগ্রহ এই রাজ্যে অনেক, এই রাজ্যে মুসলিম বিজেপি কর্মী তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমি আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, তখন কোন্নগর কলেজে একজন অধ্যাপককে যে লিঞ্চিং করা হলো, দেখাবো, সেটা অসুবিধা নেই। আমি বলছি, আমি বলবো ত্রিলোচন মাহাতোর অত্যন্ত ঘৃণ্য, ত্রিলোচন মাহাতোর সঙ্গে আজকে যে সুব্রত চট্টোপাধ্যায় অধ্যাপক, তাকে যে লিঞ্চিং করা হলো, তারা যাবেন, আজকে লিখবেন, আজকে আমাদের কণ্ঠ, আজকের অর্থ আমরা আজকে প্রশাসনের থেকে যেটা বুঝতে পারি, এই বিদ্যুৎজনরা একবার বলেছেন ওটা ঠিক আছে, বা ওটা আপনারা জানতে পারেন না আমাদের গলা কিভাবে টিপে দেওয়া হচ্ছে। আমি পঙ্কজ বাবুর একটা যুক্তি, পঙ্কজ আবেগে সব ঠিক আছে, যদি পঙ্কজ বাবুদের উপর নির্যাতন হয়, এই সভাতে যখন তৃণমূল পঙ্কজ বাবুদের অফিস আক্রমণ করেছিল বেশ কিছুদিন আগে, আমরা নিন্দা করেছি। আমরা যখন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে RSSকে ব্যান করা হয়েছিল 92 সালের পর, আমরা নিন্দা করেছি। আমরা বলছি যে ঘটনাগুলো অপর্ণা সেনরা তুলে ধরেছেন সেটা তো নিন্দাজনক। যখন হিন্দুদের বাড়িতে আক্রমণ হয়েছিল তখন রাস্তায় নেমেছিল। আমি বলছি যে প্রতিবাদটা যে ধরা যাক, সেই প্রতিবাদটা আপনাদের একটা অভিযোগ হচ্ছে পক্ষপাতদুষ্ট, অন্য একটা অংশের
ঘটনা আপনার প্রতিবাদ করছেন না। এই সমালোচনা আমি ধরি না সমালোচনার খাতিরেও গ্রাহ্য, কিন্তু যে পক্ষপাত দুষ্ট হয়তো এই সমালোচনা করা হচ্ছে, আবার ওই সমালোচনাগুলো তাতে খারিজ হয়ে যায় না। ওই সমালোচনাগুলোতে যে সারা ভারতবর্ষে লিঞ্চিং নিয়ে যে একটা নিউ নর্মাল করে দেওয়া হচ্ছে, নিউ ক্রুয়েলিটি করে দেওয়া হচ্ছে, তাতে আদিবাসী হত্যাটাও পড়তে পারে, মুসলিম হত্যাটাও পড়তে পারে, পলিটিক্যাল ভায়োলেন্সও পড়তে পারে, খুঁচিয়ে খুঁচিয়ে মারা হতে পারে, সমস্ত আসতে পারে। তার থেকে একটা নতুন উদারনৈতিক লিবারাল টলারেন্ট ডেমোক্রেসি রুল অফ ল এইটা থাকবে কিনা। শুধু পার্লামেন্টে নিন্দা, তারপরে বেল পেলে মহেশ শর্মা গিয়ে তাকে জাতীয় পতাকা দিয়ে করা, অথবা যারা বেল পেল তাদের দাঁড় দিতে গিয়ে চাকরি দেওয়া, এটা হচ্ছে প্রশ্রয় দেওয়া, এই ধরনের ধর্মের নামে গণপিটুনি বলা। আমি একটা কথা সুমন 1 মিনিট আজকে আমি বলবো, অন্যরা অন্য ইস্যুতে বলেছেন, কবে 1869 রেভারেন্ড জেমস লং প্রবাদমালাতে লিখছিলেন, তাতে হিন্দি প্রবাদ ছিল, রাম রাম মুখে ছুরি রেখে বুকে, রাম রাম মুখে ছুরি রেখে বুকে, জয় শ্রীরামকে ছুরি দিয়ে লোক মারার, এই যে রামকে নাবিয়ে আনা, শান্ত রামকে আপনাদের এই মানসিকতার জন্য কথা বলতে হয়েছে, এই আপনাদের এই মানসিকতার জন্য যারা জয় শ্রীরাম বলে তারা কেউ ছুরি রেখে বলে না। এই যে আপনারা জয় শ্রীরামের নামে এই যে করছেন, আমি এই বিতর্কেই আসবো, কিন্তু বিদ্বজ্জনেরা বলছেন ভিন্ন মত ছাড়া গণতন্ত্র হয় না, এবং প্রত্যাশিতভাবে রাজনৈতিক আক্রমণ এমনকি দেশদ্রোহী তকমা আরো একবার যুক্ত হয়েছে। ভিন্নমত ছাড়া গণতন্ত্র হয় না। সরকারের বিরুদ্ধে মত পোষণের জন্য কাউকে দেশদ্রোহী বা শহুরে নকশাল তকমা দেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রীকে লেখা খোলা চিঠিতে এমনই আর্জি জানিয়েছেন বিদ্বজ্জনরা। প্রথম মোদী সরকারের জমানায় অসহিষ্ণুতা ইস্যুতে মুখ খুলে বিজেপি নেতাদের রোষের মুখে পড়েছিলেন শাহরুখ খান, আমির খান, নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতারা। সে সময় তাদের দেশদ্রোহী বলে আক্রমণ শানিয়েছিলেন বিজেপির নেতা নেতৃত্বের একাংশ। এই প্রেক্ষিতে দ্বিতীয় মোদী সরকারের 50 দিনের মাথায় বিদ্বজ্জনরা প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছেন তাতে তারা লিখেছেন, সংবিধানের 19 নম্বর ধারায় মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত করা হয়েছে। ভিন্ন মত এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অনেকদিন ধরে অনেক রকমের হেট ক্রাইম বা মানুষ মার্ডার্স চলছে আর কি, এবং সে জায়গা থেকেই মনে হলো যদি আমাদের গভর্নমেন্টকে যদি জানানো যায় যে এই পরিস্থিতিতে আমরাও একটু মানে অবাক হয়ে পড়ছি, এবং আমাদের ভেতরেও একটা কোথাও আর্জি জমছে যে যদি আরেকটু সিরিয়াসলি ব্যাপারগুলো দেখা যায়। নাগরিক হিসেবে যদি আমি আমার দেশকে ভালোবাসি তবেই তো আমি প্রশ্ন তুলব। তো এই অ্যান্টি ন্যাশনাল কথাটা ভীষণই মানে একটা মানে আমি জানি না এটা কেন লোকজন বলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু প্রশ্ন তোলাটা একটা কনসার্ন থেকে আসে, ভালোবাসা থেকে আসে, না হলে কিন্তু মানুষ সেটা থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন। চিঠিতে আরও লেখা হয়েছে, দেশের শাসক দলের সমালোচনা করা মানে দেশের সমালোচনা করা নয়। শাসক দল আর দেশ সমার্থক নয়। শাসক দল দেশের অনেক রাজনৈতিক দলের একটি, তাই সরকার বিরোধিতা আর দেশ বিরোধিতা কখনোই এক নয়। যেখানে ভিন্ন মতকে পিষে দেওয়া হয় না, এমন মুক্ত পরিবেশ রাষ্ট্রকে শক্তিশালী করে। এই যে পলিটিক্যাল মিউটিলেশন খুব শর্ট টার্ম গেইনের জন্য, যে আমি পাওয়ারে আসবো আর পাওয়ারটা পারপেচুয়েট করবো, যেটা হয়েছে পাওয়ারটা পারপেচুয়েট হয়েছে দ্বিতীয়বার এসছে, এটা তো একটা আশ্চর্যের জিনিস। তো এটাকে নিয়ে আমাদের যারা নিজেদের হিন্দুও বলে ওদেরকে কনসিয়াস হতে হবে যে এই জিনিসের জন্য কি আমরা হিন্দু। দিস ইজ অ্যাড্রেস টু দ্য প্রাইম মিনিস্টার, বাট ইট ইজ অলসো অ্যাড্রেস টু এভরিবডি। বিজেপিপন্থী বিদ্বজ্জনরা অবশ্য পাল্টা খোঁজা দিতে ছাড়েননি। এই জাতীয় ঘটনাকে অবশ্যই নিন্দনীয় এবং সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, কিন্তু প্রতিবাদটাও সব ব্যাপারে হওয়া উচিত, সিলেক্টিভ ইস্যুতে নয়। যদি হয় তাহলে কি হবে, বুদ্ধিজীবীরা যেরকম হয়েছে আর কি, তারা নিজেদের যৌক্তিকতা বা তাদের নিজেদের জায়গাটা নিজেরা হারাচ্ছেন, নিজেরা নষ্ট করছেন। বিদ্বজ্জনদের চিঠি ঘিরে তৃণমূল বিজেপির মধ্যেও শুরু হয়েছে চাপানুতোর। তৃণমূল সরাসরি জানিয়েছে তারা এই চিঠির সঙ্গে একমত। বাংলার কালচারটা, এই বাংলা এই কালচারটা এই কিছুদিন হলে এসছে। এই কিছু উচ্ছৃঙ্খল কিছু মানুষ যারা বিজেপির নামে এই সমস্ত কাজ করছে, অবশ্যই সমর্থন করি। তাদের এই যে অভিযোগ, তাদের এই যে লেখা, এটাকে মর্যাদা দিয়ে দেখা উচিত। পাল্টা চিঠিতে স্বাক্ষরকারী বিদ্বজ্জনদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুর চড়িয়েছে বিজেপি।
বুদ্ধিজীবীদের মধ্যেও যদি ধর্মের বিভাজন হয়ে যায় তাহলে আগামী দিনে তাদের বুদ্ধিজীবী হিসেবে মানুষ কীভাবে গণ্য করবে? আগামী দিন এরা মানে এদের কথা কেউ শুনবে না। মানুষই হচ্ছে আসল কথা। মানুষ যদি নিজেদের কথাটা প্রধানমন্ত্রীকে বলে সেই কথাটাই আসল কথা। বুদ্ধিজীবীরা একতরফা ধর্ম নিয়ে রাজনীতি করলে এই কথা ধোপে টিকবে না। পঞ্চায়েত নির্বাচনে এনারা কোথায় ছিলেন? এতগুলো মানুষ মারা গেল, খুন হয়ে গেল, কোথায় ছিলেন তারা? তাদের কি ভূমিকা ছিল? এত পরিবার সর্বশান্ত হচ্ছে, কি ভূমিকা আছে? নিজেদের মেরুদণ্ড সোজা রেখে যদি তারা বুদ্ধিজীবীর কাজ করতে পারেন, মানুষ তাদের প্রণাম করবে, নত তাদেরকে মনে করবে যেটা অধিকাংশই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে কেনা গোলাম। সব মিলিয়ে চিঠি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। শোনবাবু, একদিকে যেমন বিজেপি এটাকে একেবারে রাজনৈতিক একটা পদক্ষেপ হিসেবে নিচ্ছে, ঠিক যেমন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের পাল্টা সভা হয় সেরাম সভা হচ্ছে, সেরাম তৃণমূল আজকে ঠিক যতটা খুশি হচ্ছে। এর আগে শঙ্খ ঘোষের বিবৃতির পর অনুব্রত মণ্ডল যখন বাজে শঙ্খ বলেন তখন কিন্তু দল থেকে কোনো নিন্দা হয় না। আমি বলছি যে বিদ্বজ্জনদের চিঠি বা মত আমার পক্ষে গেলে খুব ভালো, স্বাগত, চমৎকার, সাহসী কাজ করেছেন তারা, আর বিপক্ষে গেলে কিন্তু ভীষণ খারাপ, এবার বিজেপি তো দেশদ্রোহী বলেই দেন। না দেখুন, পশ্চিমবঙ্গে তো অন্যায় হলে তো প্রতিবাদটা করা যায়, ইউপিতে করা যায় না। সোনভদ্রের ঘটনায় কোনো প্রতিবাদ ইউপির বুদ্ধিজীবীরা করতে পেরেছেন আমি জানি না। মানে দিলীপ ঘোষ একজন সাংসদ হয়ে এই কথা বলছেন, ঠিকই, কিন্তু আমি বুদ্ধিজীবীদের বাংলার বাইরে বেরোতে দেবো না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি, পশ্চিমবঙ্গে বীরভূম আর বার্নপুরে দুজনকে পেটানো হয়েছে ওই জয় শ্রীরামের ইস্যুতে, জয় শ্রীরাম না বলতে যাওয়ার জন্য। আজকে ধরুন গোঘাটে লালচাঁদ রায় 37 বছর বয়স, একজন তৃণমূল সমর্থক, তাকে পিটিয়ে মারা হয়েছে, বিজেপির হাতে ঘটনা ঘটেছে। সোনভদ্রের যে নৃশংস ভিডিও সেটা আমরা প্রত্যক্ষ করেছি। পেহেলু খানের যে খুন, সেই খুনের পর যে চার্জশিট হয়েছে তাতে পেহেলু খানের নাম রয়েছে, তার 2 ছেলের নাম রয়েছে। তাহলে গোটা ভারতবর্ষ জুড়ে যা চলছে, ইউপিতে 1100 মানুষকে এনকাউন্টারে হত্যা করা হয়েছে। ভারতবর্ষে আপনি বলুন তো, সত্যি ব্যক্তি মানুষের অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকারই তো ক্রমশ সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে গোটা পরিবেশটা যেভাবে বিষিয়ে যাচ্ছে, আজকে ধরুন অমিত শাহর মতো মানুষ, তিনি একবারে সংসদে দাঁড়িয়ে বলছেন 40 লক্ষ মানুষ যারা ওই এনআরসিতে বাদ পড়েছিলেন প্রাইমারি তালিকা থেকে, তারা ঘুষপেটিয়া, অর্থাৎ সরাসরি সেই মানুষগুলোকে অস্বীকার করা হচ্ছে। এত কিছু পরে আমার একটাই প্রশ্ন থাকবে, এই বিদ্বজ্জনেরা যখন এই সরকারের কোনো কিছুর প্রতিবাদ করবেন, এই বাংলার সরকারের এত সরব অবশ্যই পশ্চিমবঙ্গে যখন পঞ্চায়েত ভোটে হিংসের এখন বিজেপি প্রশ্ন তুলছে, কে বলেছেন? এই অপন্যাসের সেটাই বলেছেন। পশ্চিমবঙ্গে সেই গণতন্ত্রটা তখন কিন্তু এই সরব ভাবে বুদ্ধিজীবীরা সরব হতে পারেন। পশ্চিমবঙ্গে আছে এই গণতন্ত্রটা, এটা ইউপিতে নেই, এটা গুজরাটে নেই। অধ্যাপক বন্ধু সুমনের একটা আপত্তি করছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হাল ভালো, আমি এটা মানতে নারাজ। না ইউপি গুজরাটে প্রতিবাদ নেই, আমরা পঞ্চায়েতের সময় আসামে নেই। আজকে আপনারা কিন্তু বলতে পারছেন, আমরা পঞ্চায়েতের সময় আপনারা পেশ করতে পারছেন। পঞ্চায়েতের সময় গণতান্ত্রিক পরিষদটাকে অস্বীকার করলে হবে না। পঞ্চায়েতের সময় বুদ্ধিজীবী মঞ্চ থেকে আমরা ওই ইলেকশনে যেভাবে করতে দেয়নি, আমরা প্রতিবাদ করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সামনে বেরিয়েছে, আমরা কার গাড়ি যারা স্বাক্ষর করেছেন তাদের অনেকে করেছেন, বলা যায় আমার কাছে রাজনৈতিক দলের দ্বিচারিতার যেমন ধরা পড়ছে, আবার বুদ্ধিজীবীদের অবস্থানটা নিয়েও আমার কখনো প্রশ্ন আসছে। কেন এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন? বিভাস চক্রবর্তীরা যেদিন প্রেস কনফারেন্স করে এই পঞ্চায়েতের হিংসাকে নিন্দা করেছিলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন যে এসইউসির গাড়িতে কার গাড়িতে প্রতিবাদ করুন, আসামে শঙ্খ ঘোষ প্রশ্ন তুলেছিলেন, দেখ তুই তোর ত্রিনয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, উন্নয়ন, এই প্রশ্নটা উনি তুলেছিলেন। তার কারণটা হলো যে নমিনেশন সাবমিট করতে পারছিল না। তার এগেইনস্টে দিনের পর দিন অনুব্রত মণ্ডল যে ভাষা ব্যবহার করেছিলেন, তখন সাপোর্ট করেছিলেন এই সমস্ত তৃণমূলের নেতারা। আজকে তারা অন্য ভাবনা, তাদের অবস্থান আলাদা। দ্বিতীয় যেটা আপনি দেখুন, প্রতিবাদ হয়েছিল, দ্বিতীয় যেটা ছিল না, দল বা সরকারের তরফ থেকে অন্য জায়গায় প্রতিবাদের পরিবেশটাই নেই বিজেপি রাজ্যগুলোতে। বুদ্ধিজীবীদের দেখুন,
বুদ্ধিজীবীদের যে বক্তব্য রেখেছে আমি মনে করি স্বাধীন গণতান্ত্রিক দেশে সেটাই রাখা উচিত, তাদের যা ভাবনা সেটাই ভাবনা। আর কৌশিক সেনের যে হুমকি ফোন আসছে আমি নিন্দা করছি, যে তার নিরাপত্তা প্রশ্নটা আমাদের কাছে যথেষ্ট চিন্তার বিষয়। যে প্রশ্নটা এখানে বারবার আসছে একজন রাজনীতি চর্চাকারী হিসাবে আমি তুলতে চাই। পাশাপাশি আমি এখানে একটু যোগ করবো বিশ্বনাথ বাবু, সেটা হচ্ছে যে তসলিমা নাসরিনকে এই রাজ্য থেকে যখন ঘাট ধাক্কা দেওয়া হয়েছিল, এই এবিপি আনন্দবাজার পত্রিকা এর বাইরে কটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল। এক, দুই হচ্ছে কিছুদিন আগে এই অনুষ্ঠানে দেখালাম ইসরাত জাহান, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কটা, আমি বলছি 3 তালাকের মেন পিটিশনার, কটা প্রতিবাদ মিছিল হয়েছে, রাজ্য বাদ দিন। আমি বলছি এই সমালোচনা কিন্তু গোটা দেশেই। আপনি উত্তরপ্রদেশের দিলসের ঘটনা দেখালাম, দিলসের একজন 55 বছরই প্রৌঢ়, তিনি রামচরিতমানস এবং গীতা পড়ছেন 1979 সাল থেকে, তাকে কেন মারা হবে? আমি খুব স্পষ্ট করে বলছি, সংখ্যালঘু মৌলবাদ যেমন নিন্দনীয়, সংখ্যাগুরু যেমন নিন্দনীয়, তেমন সংখ্যালঘুটাও। কিন্তু যে প্রশ্নটা আসছে আজকে যারা সই করেছেন যে 49 জন, তার মধ্যে 22 জনই বাঙালি। এই 22 জন বাঙালি কিন্তু যখন বাংলায় যখন ভায়োলেন্স হয়, বাংলায় যখন আদিবাসী নিগ্রহ হয়, সংখ্যালঘু, আমি ঈশ্বর জাহান বলছিলেন, তার মাধ্যমে কিন্তু 3 তালাক বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে আলো দেখতে পাচ্ছে। ওয়ান অফ দ্য পিটিশনার তাকে যখন ওই মেটিয়া বুঝে বাড়ি ছাড়া করা হচ্ছে, তখন কিন্তু এনারা একটা কথা বলেননি। খবরের কাগজে আনন্দবাজারে সেই খবর বেরিয়েছিল, আপনার মনে থাকতে পারে, উনি হনুমান চালিসা ব্যক্তি জীবনে পড়তেই পারেন। তাকে সেইটাকে নিয়ে যখন থ্রেট করছে, সেই থ্রেটটাকে দিনের পর দিন আসার পরেও সেই সময় কিন্তু এই বুদ্ধিজীবীরা চুপ ছিলেন। প্রশ্নটা যেটা আসছে যে একমাত্রিক কেন বুদ্ধিজীবীরা, কেন কেবলমাত্র রাজনৈতিক দলের, আমি এর উল্টো একটা জিনিস বলা যায়, রাজনৈতিক দলের কিন্তু রাজনৈতিক কৌশলও একটা, যে চিঠিটা বা যে মতটা আমার সঙ্গে যাচ্ছে না, আমার প্যালেটেবল হচ্ছে না, আমি সঙ্গে সঙ্গে আরেকটা প্যালেটেবল ইস্যু তুলে বলবো এইটা দাদা কেন বলেননি, সেই জন্য এখন কিন্তু বলা যাবে না। আমি সুরাতদা যাবো, তার আগে পঙ্কজদা যে আমি বলবো ঘৃণ্য, মানে যে ছবিটা ফুটেজটা দেখাতেও আমাদের তীব্র বেদনা হচ্ছে, যে একজন অধ্যাপককে কিভাবে কোন্নগরে আজকে টিএমসিপি, অভিযোগ টিএমসিপির ছাত্ররা শিক্ষকের গায়ে হাত দিচ্ছে, এই ঘটনা ঘটছে এবং সেই ছবি সংবাদ মাধ্যমকে দেখাতে হচ্ছে। আমার মনে হয় এর থেকে নিন্দাজনক, নক্কারজনক ঘটনা সমাজে হতে পারে না। দেখুন, কলেজের অধ্যাপককে গলা ধাক্কা, পরপর কিল, ঘুষি, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো মাটিতে। আতঙ্কে কেঁদে ফেলার মতো পরিস্থিতি অধ্যাপকের। শিক্ষাঙ্গনে লজ্জার এই ছবি হুগলির কোন্নগরের নবগ্রামের হীরালাল পাল কলেজের। আক্রান্ত কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কেন এই হামলা? কলেজ সূত্রে খবর, এদিন কলেজেরই ছাত্রীরা ক্লাসরুমে বসে সেলফি তুলছিলেন। অভিযোগ, তখনই তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য ক্লাসরুমে এসে হুমকি দেন, এভাবে ক্লাসে বসে থাকা যাবে না। স্যারদের মধ্যস্থতায় ঠিক হয় যে দুই পক্ষকে সরি বলবে, দুই পক্ষকে সরি বলার পর তাদের দাবি থাকে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে আমাদেরকে স্লোগান দিতে হবে। আমরা অস্বীকার করে যখন ওপরের দিকে সমর্থন করবে, কলেজের ওই ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের কথা মতো স্লোগান দিতে না চাইলে দুপক্ষের বচসা বেঁধে যায়। অভিযোগ, দুপক্ষকে থামাতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হাতে আক্রান্ত হন কলেজের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। তালা খোলার চেষ্টা করা হচ্ছে এবং ইউনিয়ন থেকে কিন্তু তালা আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন শিক্ষককে ধরে মারপিট করা হচ্ছে। এর ছাত্রছাত্রীদের সঙ্গে ইউনিয়ন দ্বন্দ্ব করেছে, আমরা বসে সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা যে কোনো ঘটনা ঘটলে আমাদের টার্গেট করে এবং এইভাবে হাত চালায়। যদি অধ্যাপককে মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। স্যার যেহেতু নিজে মিডিয়ার সামনে আসতে চেয়েছিল, ঠিক আছে, স্যার নিজে ওখানে বসে স্যারের গায়ে ওরম ভাবেও কিছু করা হয়নি। দাদারা আমার গায়ে যেহেতু হাত তুলেছে, আমার গায়ে হাত তোলা দেখে দাদারা হয়তো ঠেলেছে বা কিছু করে, তখন স্যার নিজে ওখানে বসে সিঙ্গেটটা করলো। স্যার যারা এই ঘটনা ঘটিয়ে দেয় তাদের আমি চিনি না, তারা তৃণমূল ছাত্র পরিষদের কেউ বলে আমার জানা নেই, কিন্তু যে ছেলেটি এখানে গিয়ে উদ্ধার করে বাঁচায়, সাদা গেঞ্জি পরে ছেলেটি, সে আমাদের ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি। আমি তার কাছ থেকেও রিপোর্ট নিচ্ছি, যেই হবে দোষী শাস্তি হবে। আমি এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।
এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত অধ্যাপক। বৃহস্পতিবার এ নিয়ে পৃথক অভিযোগ দায়ের করা হবে কলেজের তরফেও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। যে কোনো সংবেদনশীল মানুষ এই প্রশ্ন তুলবেন যে এই ছবি গোরক্ষকদের তাণ্ডবের থেকে খুব আলাদা, খুব সম্মানবাদী সমাজে, এবং শুধু শাস্তি নয়, এরা যদি আদৌ ছাত্র হয়, যে শুধু এই কলেজ নয়, অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ঢুকতে না পারে, প্রশাসনের এই ব্যবস্থা করা উচিত। এবং কি অ্যাকশনটা শুধু নিন্দা নয়, এটা অপরাধ বলে ছেড়ে দেওয়া নয়, এটা একটা অ্যাকশন নেওয়া উচিত। এবং যে মারমুখী, যে ভাষায় কোনো অধ্যাপক বলে একটা গুন্ডার মতো গিয়ে আক্রমণ করছে কোনো ছাত্র শিক্ষকের স্বাভাবিক সম্পর্ক, তাই বদলে যে মারছে, মানে যেন কোনো একটা লুম্পেন কাউকে না আরেকজন, বাংলার আমি এটা বারবার আমরা বলে আসছি, বাংলার গণতন্ত্র বিপন্ন, বাংলার গণতন্ত্র বিপন্ন। তার মানে এই নয় যে বিজেপি সারা চারপাশে ভারতবর্ষে যে গণতন্ত্রটা সুরক্ষিত, দুটোই বিপন্ন। একটা রাজ্যের পলিটিক্সে বিজেপি এখানে চীনে খুব সুরক্ষিত আছে, আপনার কাছে নিশ্চয়ই সবাই যে তৃণমূল যে কেবল 11 সালে ক্ষমতায় এসছে, যাদবপুর বিদ্যাপীঠ তৃণমূলের এক নেতা চর মেরেছিল প্রধান শিক্ষক, সেই তার পরবর্তী অল্প সময়ের মধ্যেই রায়গঞ্জ প্রিন্সিপালকে কিভাবে গলা টেনে টেনে বার করছিল আপনার মনে আছে? তারপর গৌরবঙ্গে আমি বলছি যে দেখুন, এগুলো দীর্ঘায়িত করে লাভ নেই, একেবারে রবীন্দ্রভারতীর সম্প্রতিক থেকে শুরু করে। কিন্তু আমি বলছি, আমি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই বার্তাটা যেত যে এই সরকার এই জিনিস টলারেট করে। আমি আপনাকে খুব পরিষ্কার করে বলছি, কালকেও দেখবেন এই এরা যদি ছাত্র হয়, কালকেও এরা কলেজ দাপিয়ে বেড়াবে, আগামী কাল কোনো কথা হবে না। এই কালচারটা আমাদের মারাটা খুব স্পষ্টভাবে বলতে চাই, তৃণমূলের কালচার তৃণমূল জন্ম দিয়েছে। দিনের পর দিন শিক্ষকরা নিগৃহীত হয়েছে, শিক্ষকদের মারধর করা হয়েছে, আর দিনের পর দিন কখনো অস্বীকার করা হয়েছে, কখনো দেখবো হবে ব্যবস্থা নিব। কয়েকটা ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েকজন শিক্ষক মার খাওয়ার পরে ছাত্ররা ব্যবস্থা কয়েকজনকে ব্যবস্থা নেওয়া হয়েছে। 10 দিন ধরে অনশন করছে, গত রবিবার অনশন করছে, সামান্য জলের ব্যবস্থা নেই, টয়লেটের ব্যবস্থা নেই। মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন রাস্তার ধারে কে বসে গেছে? যেদিন সিঙ্গুরে উনি বসেছিলেন, কাজকর্ম নেই বলে উনি সিঙ্গুরে বসছিলেন। আজকে শিক্ষকরা তাদের গ্রেড পাওয়ার জন্য তারা কেন্দ্রীয় হারে বেতন চাচ্ছে না, তাদের যে গ্রেড, পিআরটি গ্রেড পাওয়ার জন্য যখন অনশন করছেন, একজন মুখ্যমন্ত্রী কোথায় সমবেদনার সাথে তাদের দেখবেন, তিনি বলছেন কাজ নেই, কর্ম নেই, রাস্তায় বসে গেছেন। যেদিন উনি সিঙ্গুরে বসছিলেন সেদিন কোথায় ছিলেন? আর মিনিমাম মানবিকতা, সেখানে একটু জলের ব্যবস্থা বন্ধ নেই। অনশনের ইস্যুটা অন্য, এটা অন্য, এটা তীব্র প্রতিবাদ করছি আমি। না না, আমার তো মনে হয় যে আমার সাধারণত সভাপতি এই বিষয়ে একমত হন না। এই বিষয়টা যে ঘৃণ্য, এটা নিন্দাজনক, এইটাই অন্তত সবাই একমত হন। সেই আচরণের বাইরে আমি তো পরিষ্কার বলছি, এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তারা আদৌ ছাত্র না। সরকার করে দিতে হবে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঢোকে সেটা এনশিওর করতে হবে। ছাত্র পরিষদের বিরুদ্ধে সবথেকে ব্যবস্থা কিন্তু এই আমলেই নেওয়া হয়েছে। একাধিক মুখ্যমন্ত্রী বলছিলেন বাচ্চা বাচ্চা ছেলেরা করে দিয়েছে, রায়গঞ্জ ঘটনার পরে বাচ্চা বাচ্চা ছেলেরা করেছে। আমি একটা কথা বলি এখানে পরিষ্কার করে, সেটা হচ্ছে যে ঘটনা দেখা গেছে, নিন্দা শুধু করলে হবে না। আপনি বলছেন সবাই একসাথে নিন্দা করা, আমি বলছি শাস্তিটা দেওয়াটা আমরা দেখতে চাই। একদম, যদি শুধু নিন্দা কেউ বলছেন না, শাস্তি এক হচ্ছে প্রশাসনের তরফে শাস্তি, সংগঠনের তরফে শাস্তি, এবং কোনোদিন কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন এনশিওর করা। একটা ঘটনায় বিজন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখো এই ঘটনার স্রোত কমতে বাধ্য। আমি একটা জিনিস বলি, এখানে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে দেখালেন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, ও কিন্তু খুব ভালো বলেছে যে যারা যারা আছে তাদেরকে শাস্তি দেওয়া প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, এখানে প্রশাসনের ব্যবস্থা নেওয়া। এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, এই কাজ যারা করে তারা ক্রিমিনাল, কজন ক্রিমিনাল গ্রেফতার হয়েছে। পরবর্তী অংশে যেতে পারবো। দিল্লিতে মানবাধিকার সংগঠনের গণশুনানি, সেখানে 23 জন বিজেপি সমর্থকের পরিবার উপস্থিত হয়েছেন এবং সুষমা স্বরাজ উপস্থিত আছেন, অবসরপ্রাপ্ত বিচারপতিরা উপস্থিত আছেন। গোটা দিল্লিতে এই বিষয়ে পোস্টার পড়েছে।
আমি এই রাজনৈতিক টানাপোড়েন দিয়ে এই অনুষ্ঠানের এই পর্বে শেষ করব। এবার দিল্লির দরবারে বাংলায় নিহত বিজেপি কর্মীদের পরিবার। বিজেপির উদ্যোগে গণশুনানি চলাকালীন ছেলে হারানোর কথা বলতে গিয়ে জ্ঞান হারালেন নিহতের মা। গত 18 এপ্রিল পুরুলিয়ার আরশা থানার সেনাবনা গ্রামে বিজেপি কর্মী শিশুপাল সহিশকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, কিন্তু সেই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মানবাধিকার সংগঠনের গণশুনানিতে সেই অভিযোগ ফের তুলে ধরলেন নিহতের পরিবার। এই অভিযোগ তুলে ধরার সময় হঠাৎই অজ্ঞান হয়ে পড়েন নিহত শিশুপালের মা বিপুলা সহিশ। দেওয়াল লেখালেখি সারাদিন করেছে। সন্ধ্যা 6টার সময়, মানে আমরা জানো তো আমরা পাড়া গাঁয়ের লোক, মানে বাঁধ পুকুর যাই বাইরে, বুঝলি না, সে বাইরে গেছে, কিন্তু ওই যে বাইরে আনছি আর ওকে ঘর ঘুরে আসতে দেয়নি। টিএমসি পার্টির গুন্ডারা এটা করেছে। এটা আমি মানে ভোটে জিতার জন্য এটা ঘটনা ওরা ঘটাইছে। 2018-র 30শে মে পঞ্চায়েত ভোটের পরপরই পুরুলিয়ার বলরামপুর থানার সুপুরডি গ্রামে গাছ থেকে উদ্ধার হয় 22 বছরের ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ। মৃতের জামার পেছনে লেখা ছিল হুমকি বার্তা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছিল হুমকি চিঠি। তৃণমূলের দিকেই খুনের অভিযোগ পরিবারের। ঘটনায় 4 জনকে গ্রেফতারও করে পুলিশ, কিন্তু জামিন মেলার পর আবারও তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহতের পরিবারের। গ্রেপ্তার হয়েছে 4 জন। সিআইডি গ্রেপ্তার করেছে। না, জেলে নাই, ছাড়া পেয়ে গেছে। অবশ্যই ভয় লাগে। কারা করলো এটা? তৃণমূল নেতা মন্ত্রী ছেলে, নেতা মন্ত্রীরাই করেছে। এদিনের গণশুনানিতে সিবিআই তদন্তের দাবি তুলেছেন নিহতের পরিবারদের অনেকেই। কনস্টিটিউশন ক্লাবের গণশুনানিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজ, ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। বিজেপির যে কজন নেতার প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায়, তাদের মধ্যে অন্যতম সুষমা স্বরাজ। But it's good for you also. You appreciated Sushma ji, Rajnath ji. They are good people. I am not telling that all are bad. I cannot say that because potato and potato chips cannot be equal. That is also there. দিল্লিতে গেলে সুষমার সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী, কিন্তু সেই সম্পর্ক যে আর আগের মতো মধুর নেই তা স্পষ্ট সুষমার এদিনের বক্তব্যেই। एक बार चुनाव के बाद ममता जी ने आकर मुझे कहा, मैं लीडर ऑफ अपोजिशन थी, कि सुषमा जी हमारे यहाँ के लोगों को हमें वोट देने के कारण से हाथ काट दिए गए। भुक्तभोगी उसी राजनीतिक हिंसा से ग्रस्त व्यक्ति तो शासक बनने के बाद केवल यही सोचे कि मुझे लोकतंत्र में सत्ता लोकतंत्र की तरह लेनी है, लेकिन समय इस तरह बदल जाता है, कभी सोचा नहीं। আমরাও সুষমা স্বরাজ জিকে যে চোখে দেখতাম, উনি এই কথা বলবার পর তো আমাদের চোখটাই এখন ঝলসে যাচ্ছে। তিনি বলছেনটা কি? পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি শান্তি, মৈত্রী ও সম্প্রীতির রাজ্য। সূত্রের খবর, সম্প্রতি বাংলা রাজনৈতিক হিংসার কথা দেশের সামনে তুলে ধরতে রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী, আর সেই নির্দেশ অনুযায়ী দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে 23 জন নিহতের পরিবারের সদস্যদের। আজকে আমরা এটাই লোককে দেখাতে নিয়ে এসেছি দিল্লিতে 23টা পরিবারের 48 জনকে, যে কী ধরনের গরিব মানুষদেরকে রাজনীতির নামে হত্যা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, হতাহত করা হচ্ছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, এটা সারা দেশের লোক জানার দরকার আছে। মমতা ব্যানার্জির মুখোশটা আমরা খুলে দিতে চাই। যদিও বিজেপির তুলনায় তাদের লোক বেশি খুন হয়েছে বলে পাল্টা দাবি করেছে তৃণমূলও। গঙ্গার ওদিকটা ভাটপাড়া আর গঙ্গার এদিকটা শ্রীরামপুর। আমি জিতেছি তৃণমূল কংগ্রেস থেকে, দেখুন ঠান্ডা রয়েছে, একটা মাছি মরেনি। আর ভাটপাড়ায় দেখুন 2 মাস ধরে মানুষ কোনো ঘুরতে ফিরতে পারছে না। আমাদের তো প্রায় 80 জনের ওপরে মারা গেছে। ওরা কি 23টা ফ্যামিলি রয়েছে। এখন ওদের প্রচুর টাকা আছে, সেই টাকা খরচা করছে, ওদের ট্রেন ফ্রি রয়েছে। না আমরাও আনতে পারতাম, আমরা বললে আমরাও আনতে পারতাম। সে জাতীয় স্তরে আনুক আর যে স্তরের গান আনুক, লড়াই তো মাটিতে হবে, মাটির লড়াই আমরা দেখব। লোক দেখিয়ে কোনো লাভ নেই। মানুষ জানে মানুষ কি হচ্ছে। আগামী 2021-এ বুঝিয়ে দেবো আমরা কোনখানে কোন জায়গায় আছি। বাংলায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে যে গণশুনানির আয়োজন করা হয়েছে, সেই পোস্টার দিন দিল্লির রাস্তায় রাস্তায় ছড়িয়ে দেওয়া হয়।
রফিমার্গের আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, অশোক রোড এবং সংসদ মার্গ, তার যে ক্রসিংগুলো রয়েছে, সেখান থেকে সারা দিল্লিতেই কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে এই ধরনের হোর্ডিংয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক হিংসা হচ্ছে তার উপর যে আলোচনা চলছে, সেই বিষয়টাই কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের হোর্ডিং দিয়ে বলা হয়েছে। এটা দিল্লির লুটিয়ান্স জোন এবং স্টেশনের আশেপাশে এবং এয়ারপোর্ট থেকেও অনেকে আসছেন, তো তাদের যাতে ভেন্যুতে আসতে অসুবিধে না হয় সেই জন্যে ভেন্যুর আশেপাশে হোর্ডিংগুলো দেওয়া হয়েছে। যাদের জন্য এত কিছু, সেই নিহত বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারদের পরিবার মঙ্গলবার উপস্থিত ছিলেন কনস্টিটিউশন হলের গণশুনানিতে। গত বছর 2রা জুন পুরুলিয়ার বলরামপুরে হাইটেনশন টাওয়ারে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ। তিনি বিজেপির মণ্ডল সম্পাদক ছিলেন। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ঘটনায় এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহতের পরিবার। আমার স্বামীকে আগে থেকে ধমকি দিয়েছিল, দলদ্রি মোড়ে মাঠার বনে আমার স্বামীকে ডিএমসির গুন্ডারা ধমকি দিয়েছিল। তারপর আমার স্বামী খাবার দিতে গিয়েছিল আমার শ্বশুরকে, ওইখান থেকে ফিরে আসার পরেতে ওই যে পুকুর আছে ওইখানে বানতাম বসার পরে ওনাকে কিডন্যাপ করেছে। সকালে ওইখানে টাওয়ারে ঝুলিয়ে দিয়েছিল, তখন পুলিশ ওইখানে গিয়ে পুলিশেই দেখাই দিয়েছে। আমি সিবিআই তদন্ত চাইব, আমি যা আসামিদের শাস্তি চাইব। ওরা যেমন আমার স্বামীকে ঝুলিয়ে দিয়েছে তাদের যেমন আমি ফাঁসি চাই। গত বছর 20শে সেপ্টেম্বর উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তর দিনাজপুরের দাড়িভিট। গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 2 ছাত্র, রাজেশ সরকার ও তাপস বর্মনের। বিচারের দাবিতে আগেও দিল্লিতে গিয়েছিল তাদের পরিবার। এবার রাজধানীর গণশুনানিতেও সামিল হতে দেখা গেল তাদের। আমার সিবিআই তদন্ত লাগে, আর আমার ছেলের গুলি করাতে যারা যারা মানে যুক্ত আছে সবার ফাঁসি হয় যেন। সুষমা স্বরাজ ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের সামনেই নিজেদের এই দাবি তুলে ধরে নিহতের পরিবার। আশা একটাই, বিচার মিলুক দ্রুত। অর্ণব মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।